শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্থাপত্য কথন আয়োজিত আমাদের নিয়মিত সেমিনার আলাপ অনুষ্ঠানটা নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়েছি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি ইসরা জাহান অনন্যা, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, এমআইএসটি, এবং আমার সাথে আছেন। আমি রওশনারা বিল্লাহ, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার ফ্রম ডুয়েট। আম, জি, বর্তমানে আমরা সবাই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা হয়তো চিন্তাও করিনি একটা সময় আমাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। কোভিড-19 এর প্যান্ডেমিক আমাদের জীবনযাত্রা থেকে শুরু করে আমাদের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। এমনকি আমাদের সোশ্যাল ইন্টারাকশন, পাবলিক স্পেসও আমাদের নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং সেই লক্ষ্যেই আর্কটুইস্ট আয়োজিত পোস্ট কোভিড ইন্টারাকশন আইডিয়া কম্পিটিশনটি হয়ে গেল, এবং সেখানকার আইডিয়াটা ছিল বা সেখানকার বিষয়বস্তুটা ছিল এরকম যে রিথিঙ্কিং সোশ্যাল ইন্টারাকশন স্পেস। এবং আমি দর্শকদের জানাচ্ছি যে এই প্রথম স্থাপত্য কথনে আমাদের এই কম্পিটিশনটির উইনার এবং ফার্স্ট রানার আপ দুটি টিমই আমাদের সাথে উপস্থিত আছে। আমরা তাদের সাথে তাদের প্রজেক্ট এবং এই অবস্থা নিয়ে অনেক আলাপ এবং গল্প করব। এবং আমাদের দর্শক যারা আছেন, যারা যুক্ত হয়েছেন, তারা আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং যারা এখনো যুক্ত হননি তারা যত দ্রুত সম্ভব যুক্ত হয়ে যান। তাছাড়া আপনাদের কথাগুলো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করতে পারেন, এবং আমরা সেগুলো আমাদের অতিথির কাছে সেটা তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা আমাদের অতিথির কাছ থেকে পরিচিত হয়ে আসি। আপু ভাইয়ারা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, আলহামদুলিল্লাহ। আহ, আপু ভাইয়া, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই আপনারা এই ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাহলে একটা একটা টিম করে আমরা পরিচিত হয়ে নেই। প্রথমে আমরা ফার্স্ট রানার আপ টিমের সাথে পরিচিত হয়ে নেই। প্রমি আপু, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, আমি জেইন তাসনিম প্রমি। আমি রুয়েট থেকে গ্রাজুয়েট হয়েছি। তো এখন আপাতত একজন আর্কিটেক্ট হিসেবে একটা ফার্মের সাথে যুক্ত আছি। এই আমার পরিচয়। আমার হোম টাউন দিনাজপুর, আপাতত ঢাকায় থাকছি। জি আপু ভাই। আমি ভাইয়া আপনার। মাসুম বিল্লাহ। হুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ তরফদার। আমিও রুয়েট থেকে রিসেন্টলি গ্রাজুয়েট করেছি এখন আর্কিটেক্ট হিসেবে জব করছি। আমার বাসা নওগাঁয়, রাজশাহী ডিভিশনে। হ্যাঁ, এই তো। ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া। আপু, এবং আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে। এরপরে আমরা উইনার টিমের কাছে চলে যাই। সিন্ডিস আপুর কাছ থেকে শুরু করি আমরা। Hello, hi. I'm a recent graduate. I graduated in December 2019 from Brack University. So yeah, I have faced the COVID situation like everyone else. থ্যাংক ইউ আপু। হ্যালো, আমি নাজিফা তাবাসসুম। আমি ব্র্যাকে architecture পড়েছি for 2 years and then I credit transferred to University of Canberra in Australia and আমার আর 2টা সেমেস্টার বাকি আছে। আপনাদের সবাইকে আমাদের স্থাপত্য কথন এই আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের দর্শক এবং স্থাপত্য কথনের সকল মেম্বারদের তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম। তো আমরা আমাদের অনুষ্ঠানের মেইন পার্টটাতে চলে যাই। আমরা এখন একটা একটা টিমের তাদের প্রজেক্ট সম্পর্কে আমরা ব্রিফ তাদের সাথে কথা বলবো, এবং আশা করি দর্শকরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। প্রথমে আমরা আমাদের উইনার টিমের কাছে চলে যাই, সিন্ডিস আপু এবং নাজিফা আপুর কাছে। আমরা আপনাদের প্রজেক্টটা নিয়ে চলে যাই। তবে তার আগে আমরা যেহেতু এটা কোভিড নিয়ে আমাদের হচ্ছে এই আইডিয়া কম্পিটিশনটা, তো আমরা আমরা আপনাদের দুই টিমের কাছে থেকে আগে কিছু শুনে নেই। সেটা হচ্ছে, যেহেতু কোভিড-19 এই প্যান্ডেমিক আমাদের জীবনযাত্রা অনেকটা পরিবর্তন করেছে, শারীরিক স্বাস্থ্যের সাথে আমাদের মেন্টাল অবস্থা সিচুয়েশনকেও অনেকটা ইম্প্যাক্ট ফেলেছে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? আম, যে কোনো একজন বলতে পারেন। নাজিফা আপুর কাছ থেকে শুনি। COVID-19 pandemic হচ্ছে একটা unprecedented time of everyone's life over the globe. মানে এটা কেউ প্রিপেয়ার ছিল না, এটা হুট করে আসছে and like কি হবে কেউ জানে না। and এটা over the time অনেকজনের লাইফে both mentally and physically অনেক হ্যাম্পার করেছে।
ফিজিক্যালি as in লাইক মানুষরা বাসায় যেহেতু আটকা, তো সবাই ধরেন অনেক অ্যাক্টিভিটিস থেকে বঞ্চিত, যেরকম বাচ্চারা স্কুল থেকে, বড়রা অফিস থেকে, যারা লেজার টাইমে পার্কে ঘুরে বা জিমে জয়েন মানে জিমে তাদের লেজার টাইম কাটায়, ফিট থাকে, বা অনেক মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থেকে তারা ডিপ্রাইভড। সো ওইটা আমাদেরকে ল্যাক করছে আমাদের ফিজিক্যালি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি, অ্যাজ ইন সবাই বাসায় বন্দি হয়ে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, কেন তারা আর কত এরকম। তারপরে তারা ওবিজ হয়ে যাচ্ছে, খেতে থাকে, আমিও খেতে খেতে মোটা হয়ে গেছি। And তারপরে সবাই অনেক বেশি এনজাইটি কাজ করে ভিতরে, যে পাচ্ছে না, বাইরের লাইফটা দেখতে পারছে না, কেন এগুলো আমরা কখনোই আগে ফেস করিনি। তারপরে ডিপ্রেশন থেকে, এনজাইটি থেকে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক রেটে বেড়ে গেছে। তো এইগুলো আমাদেরকে অনেক এফেক্ট করেছে, যেটা আই ফিল লাইক। জি, ধন্যবাদ আপু। আসলে মানে এই পরিস্থিতিটা একই সাথে যেরকম আমাদের শারীরিক তো ইম্প্যাক্ট ফেলছে, আমরা এখন এই যে সারাদিন ঘরে বসে এই ব্যাপারটা আসলে আমরা এখনো চিন্তাও করে, যেটা একই সাথে আমাদের সবাইকে ডিপ্রেসডও করে দিচ্ছে। তো আই থিংক এটার জন্য আমাদের কিছু চেঞ্জ আসা দরকার। শুধু তো ইন্ডিভিজুয়াল লাইফে না, আই বিলিভ ওয়ার্ল্ড ওয়াইড, নেশন ওয়াইজ যেরকম বিজনেস এফেক্ট হচ্ছে, ইকোনমিতে এফেক্ট হচ্ছে, তো এটা একটা বড় লস, নট ফর অনলি ইন্ডিভিজুয়াল পিপল, ফর দ্য নেশন ইটসেলফ। জি আপু, ধন্যবাদ আপু। এই পরিস্থিতির ক্ষেত্রে আসলে আর্কিটেকচারাল আইডিয়া জেনারেট বা এটাকে ইমপ্লিমেন্ট বা এই যে চেঞ্জটা, এটা আসলে এই সিচুয়েশনটাকে ড্রাস্টিক চেঞ্জ করতে কতটা মানে সম্ভব বলে বা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এটা এই সম্পর্কে কি মনে করেন? আমরা ভাইয়ার কাছ থেকে শুনি, মাসুম ভাইয়ার কাছ থেকে। অ্যাকচুয়ালি মানে আমার কাছে যেটা মনে হয় যে যে কোনো আইডিয়া জেনারেট করার চেয়ে মানে সেটা ইমপ্লিমেন্ট কতটুকু করা সম্ভব এটা অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট। মানে মানুষকে হচ্ছে যে কি বলবো, যে যদি নিজে থেকে যদি মানুষ সচেতন না হয় তাহলে তো অ্যাকচুয়ালি মনে হয় না করোনার মতো পরিস্থিতি অ্যাকচুয়ালি উতরানো সম্ভব। মানে যেটা আমি যদি বাংলাদেশের প্রেজেন্ট সিনারিও দেখি আর কি, তো আমার কাছে মনে হয় যে মানে কি বলবো, যে আইডিয়া জেনারেট করার চেয়ে মানে আমার কাছে যেটা মনে হয় যে আইডিয়াটা কতটুকু মানুষ গ্রহণ করবে কিংবা আদৌ মানুষের গ্রহণ করার, সেই আইডিয়াটা গ্রহণ করার সামর্থ্য আছে কিনা সেটা বিবেচনা করে অ্যাকচুয়ালি আইডিয়াটা জেনারেট করা উচিত। তারপরে অ্যাকচুয়ালি মানে আমাদের থিঙ্ক করা উচিত যে সেই আইডিয়াটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হবে না আমি ইমপ্লিমেন্ট করব, মানে অ্যাকচুয়ালি এটাই। জি ভাইয়া, আসলে মানে আইডিয়া ইমপ্লিমেন্ট প্লাস সেটা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলবে, এটা এটা অনেকটা ইম্পর্টেন্ট। কারণ এখন যে সিচুয়েশনটা, সেটা একটা ড্রাস্টিক চেঞ্জ দরকার, এবং এটা হয়তো আমরা সবাই মিলেই করতে করতে পারি, এবং নিজেদের হ্যাঁ, সতর্কতা অবশ্যই সেখানে খুবই দরকার। তো অবশ্যই আর্কিটেকচারাল আইডিয়া এবং ইমপ্লিমেন্টটাই আসলে মেইন সেখানে। কম্পিটিশনে আপনাদের মেইনলি, এখন কম্পিটিশনের ক্ষেত্রে যদি আসি, আপনাদের কম্পিটিশনের হচ্ছে মানে ইনস্ট্রাকশন বা ক্রাইটেরিয়া গুলো কি কি ছিল? কোনো কি এমন ছিল যেগুলোকে মানে লিমিটেশন ছিল, অথবা কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদের ডিজাইন করতে হয়েছে? প্রমির আপুর কাছ থেকে আমরা কথাটা শুনে আসি ব্যাপারটা। কম্পিটিশনটা যেহেতু ছিল পোস্ট কোভিড সিচুয়েশন নিয়ে, তো এখানে মানে প্রবলেমটা খুবই রিসেন্ট, এবং মানে প্রবলেমটা অ্যাকচুয়ালি আমরা ডে টু ডে লাইফে ফেস করছি। তো এখানে মেইন একটা ক্রাইটেরিয়া ছিল যে আমরা মানে আইডিয়াটা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি, মানে এটা ইমপ্লিমেন্ট করা অ্যাকচুয়ালি সম্ভব কিনা। আরেকটা ব্যাপার ছিল, যেহেতু কোভিড সিচুয়েশনটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম, তো এটার যে মানে আমার কাছে মনে হয়েছে যে সব থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াটা, যে আমরা যে আইডিয়া গুলো প্রপোজ করছি ওটার মানে সব জায়গায় ইমপ্লিমেন্ট করা যায় কিনা, মানে রেপ্লিকেবিলিটি যেটা বলা হচ্ছে, যে আমরা এই সেম সলিউশনটা বিভিন্ন জায়গায় সেম ভাবে অ্যাপ্লাই করতে পারছি কিনা। আরেকটা ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে কন্টেক্সচুয়ালিটি, যে আমরা যে আইডিয়া গুলো ইমপ্লিমেন্ট করছি সেই মানে সেটা যেখানে ইমপ্লিমেন্ট করছি সেই জায়গাটার সাথে কতটুকু অ্যাডাপ্টিভ। তো মেইনলি এই ক্রাইটেরিয়া গুলো মাথায় রেখে আসলে ডিজাইন গুলো করা ছিল, এবং কম্পিটিশনের যে ক্রাইটেরিয়াটা ছিল সেটাও কম বেশি এটুকুর মাঝেই ছিল। কোনো কি লিমিটেশন ছিল আপু, যে এইভাবে মানে এই এই বিষয়গুলোকে মাথায় রেখে বা এগুলা করা যাবে না, এরকম করে লিমিটেশন ছিল কিনা আপনাদের? যাবে না এটা ছিল না আসলে, যে এইটুকু করা যাবে না, মানে যেটা ছিল যে যাতে সব মানে আমরা যে আইডিয়া গুলো প্রপোজ করছি এগুলো একটা হিউজ রেঞ্জ কভার করে।
এবং অবভিয়াসলি এটার প্র্যাকটিক্যাল একটা অ্যাসপেক্ট থাকতে হবে। জি জি আপু। এটাই ছিল main criteria। ওকে, ধন্যবাদ আপু। আমরা তাহলে এখন আমাদের টিম ওয়াইজ চলে যাই, আমরা আমাদের উইনার টিমের কাছে চলে যাই, সিন্ডিস আপু এবং নাজিফা আপুর কাছে। আপনাদের প্রজেক্ট নিয়ে চলে যাই। আম, আপনাদের প্রজেক্টের কনসেপ্ট আসলে কি ছিল? আপনাদের কিভাবে যে পোস্ট কোভিড ইন্টারাকশন স্পেস, এটাকে আপনারা কিভাবে আপনাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করেছেন? আপনাদের কনসেপ্ট ওয়াইজ কি ছিল সেটা নিয়ে আপনাদের কাছ থেকে শুনে আসি। আমি বলবো না, আপু বলবে। বলুন, যে কোনো একজন শুরু করুন। She can start, I'll continue. সো আমরা ইউজুয়ালি দেখি যে মানে ফার্স্ট থেকে দেখি যে সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে আমাদের মেইন এখানকার মানে ওয়ে অফ সার্ভাইভাল। তো সোশ্যাল ডিস্টেন্সিং সব জায়গায় দেখি যে পোস্টার লাগানো 1.5 ডিস্টেন্সে তোমরা থাকো, লাইক এর কাছে যেও না। তো এই জিনিসটা আমরা এত হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, তো ওইটার থেকে উই কেম আপ উইথ দিস আইডিয়া যে একটা মডিউল হবে, বিকজ আর্কিটেকচার ইজ নট অ্যাবাউট জাস্ট ওপেন স্পেস, ইট হ্যাজ টু হ্যাভ অ্যান এনক্লোজার। তো এনক্লোজার দিয়ে আমরা 1.5 ডিস্টেন্সটাকে মাথায় রেখে আমরা একটা মডিউল ক্রিয়েট করি, একদম সিম্পল, সো দ্যাট আমাদের মাথায় ছিল যে এমন একটা জিনিস বানাবো যেটা মানে যে কেউ দেখে বলবে হ্যাঁ আমি তো এটা বানাতে পারবো, আমি আমার এটা ইউজ করতে পারবো। এমন আহামরি কিছু হবে না সাইন্টিফিক যে আল্লাহ এটা তো আমি পারবো না, তো ওটা করে লাভ নেই। তো ওরকম থাকবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সো দ্যাট অনেক লার্জ অ্যামাউন্ট অফ পিপল ক্যান ইউজ ইট অ্যান্ড এনজয় ইট। তার জন্য সিম্পল একটা মডিউল লাইক আ কিউব, এন্ড দেন ওখানে আমাদের 1.5 ডিস্টেন্সে যতটুকু হয় ওভাবে আমরা এটাকে করেছি, ডিজাইন করেছি। এন্ড দেন আমরা থিঙ্ক করেছি যে এখানে অ্যাক্টিভিটিস বসাবো, এন্ড মডিউলকে সেপারেট করেছি বাই দি অ্যাক্টিভিটিস। এমন না যে 2-3টা অ্যাক্টিভিটিস মিলে একটা মডিউল হবে, সো ওই অ্যাক্টিভিটিস এক একটা মানে ডিফারেন্ট ওভাবে, বাট উই জয়েন দি অ্যাক্টিভিটিস, মডিউলস আলাদা আলাদা করে জয়েন করেছি সো দ্যাট ইন্টারাকশনটা যেন হয়, যে আমাদের সোশ্যাল ইন্টারাকশন যেটা মিস হচ্ছিল এতদিন আমাদের লাইফে ওটা যেন হয়। সো এক একটা অ্যাক্টিভিটি বুঝে আমরা এটা কানেক্ট করেছি। তো কনসেপ্ট যে ইন্টারাকশনকে মাথায় রাখবো, অ্যান্ড অলসো সেফটি, বিকজ সেফটি কামস ফার্স্ট, লাইক নো ম্যাটার হোয়াট। তো ওইটা এভাবে করে ইজি সিম্পল ডিজাইন দিয়ে আমরা এটা কেম আপ করেছি। জি আপু, ধন্যবাদ আপু। আপনাদের আসলে এই কনসেপ্টটা মানে এটার ইন্সপিরেশনটা কি ছিল? মানে দেখা যায় আমরা প্রতিনিয়ত কোন একটা ব্যাপার, যখন আমরা প্রবলেম সলভিং এ যাই, ডিজাইন সলভিং এ, তখন দেখা যায় আমাদের লাইফের কোন একটা ঘটনা, কোন একটা ইনসিডেন্ট বা সেটাই হয়তো আমাদের ইন্সপিরেশন হয়ে যায় আমাদের কনসেপ্টে। তো আপনাদের এই, জি আপু। Yeah, I want to answer this question. Like, so it was the time the competition was announced when there was like a 54 deaths every day in Bangladesh. And so everyone was like scared and আমরা কেউ বাসা থেকে বের হচ্ছি না। So the only place, so when one day Najiba and I was talking, and then she was like যে ছাদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে আসলে গেলে একটু ভালো লাগে বা যেতে পারি, দ্যাটস দ্য ক্লোজেস্ট প্রক্সিমিটি, যেটা আমাদের বাইরের সাথে একটা কানেকশন ক্রিয়েট করতে পারে, বা আমরা হয়তো বাবা মার সাথে বা হয়তো মানে একটু ছাদে গিয়ে উই ক্যান রিজয়েস, রাইট? সো সিন্স আমরা বেরোতে পারছি না, আবার ছাদ এমন একটা স্পেস যেটা আমার বাইরের ফিলিং দিচ্ছে, সো শি ওয়াজ লাইক ওয়াই নট দিস স্পেস? আই ওয়াজ লাইক ইয়া, দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক আইডিয়া। সো সিম্পল, মানে ইটস লাইক আমাদের চোখের সামনে জিনিসটা আছে, বাট ওইটাকে একটু মডিফিকেশন, আর্কিটেকচার ইজ অল অ্যাবাউট মডিফিকেশন অ্যান্ড ইমপ্রুভেশন। সো ওই একটা স্পেসেই, কারণ আমাদের কম্পিটিশন ব্রিফে ছিল যে একটা সোশ্যাল ইন্টারেক্টিভ স্পেস অর আ পাবলিক স্পেস। দে সাজেস্টেড ইট ক্যান বি আ রিলিজিয়াস স্পেস, ইট ক্যান বি আ মার্কেট, সো ইট ক্যান বি আ রুফটপ অ্যাজ ওয়েল। সো এরকম একটা ওপেন স্পেসকে কিভাবে আরেকটু পাবলিক স্পেস করা যায়, অ্যাট দ্য সেম টাইম এটাকে কিভাবে কোভিড ফ্রেন্ডলি করা যায়, এরকম খুব সিম্পল একটা আইডিয়া থেকে আসলে আমাদের কনসেপ্টটা আসে। ইট কেম ফ্রম আর ফ্রাস্ট্রেশন, her frustration, my frustration, our friends' frustration, যে আমরা এত locked up কেন। So that was it, it was just a conversation and we just came up with this idea. That was basically our concept, and rest is history.
ইয়েস আপু, আসলে জিনিসটা এটাই যে আমরা নিজেদের মাঝেই হয়তো আমাদের সলিউশন গুলা থাকে, একটু আমরা আসলে থিঙ্ক করলেই বের হয়ে যায়। যেমন রিসেন্টলি আমাদের এই পেন্ডেমিকে অনেকগুলা অনুষ্ঠান গিয়েছে, অনেকগুলা ফেস্টিভ্যাল গিয়েছে আমাদের, এবং আমরা যদি খেয়াল করি সেগুলো কিন্তু আমরা বাইরে বের হতে পারিনি, বাট আমরা কিন্তু রুফে গিয়ে দেখা যাচ্ছে বিল্ডিং এর সবাই মিলে আমরা একসাথে একটা প্রোগ্রাম করছি। তো ইয়া অ্যাকচুয়ালি রুফ ইজ মানে এমন একটা প্লেস যেখানে আমরা ইনডোর আউটডোর দুইটাই একটা মিক্সড ফিলিং পাই। তো অ্যাকচুয়ালি আপনাদের আইডিয়াটা খুবই সুন্দর। তো এবং মানে আপনারা যেহেতু মডিউল ব্লক হিসেবে মানে এক একটা অ্যাক্টিভিটি স্পেস চিন্তা করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের এরকম মানে এটার মধ্যে আপনাদের পার্টিশন বা একই সাথে কতজন একটা ব্লকে থাকতে পারছে, এবং তাদের মধ্যে যে পার্টিশনটা সেটা আপনারা কিভাবে থিঙ্ক করেছেন? আমরা 1.5 মিটার মাথায় রেখে কাজ করেছি। তো 1.5 একটা মডিউলার ব্লক, যেটা আমরা 10 ফিট করে ধরেছি। তো ওখানে 3 জন অ্যাপারেন্টলি ইজিলি সুন্দর মতন থাকতে পারবে, কিপিং ইন মাইন্ড যে ডিস্টেন্সটা হচ্ছে। সো 3টা কর্নারে 3 জন থাকতে পারবে। সো দেয়ার ওয়ার অ্যাক্টিভিটিস আমরা মাথায় রেখে করেছি যে সেপারেশন থাকবে। মানে হতে পারে না যে একজন একটা মডিউলে আছে বাট বাই এনি চান্স ও ওর সাইডে চলে আসছে, তো ওইটাও আমরা মাথায় রেখেছি যেন অন্য সাইডে না যায়। তো ওই পার্টিশনটা আমরা দিয়েছি টু মেক এক্সট্রা সেফটি প্রিকশনস। পার্টিশনস ওয়ার লাইক প্ল্যান্টার বক্স, তারপরে যে অ্যাক্টিভিটি আছে ওইটারই কিছু একটা অংশ, যেরকম জিমের মধ্যে ডাম্বলস এর সেকশন, তাহলে এই মানুষটা ওই সাইডে আর যাচ্ছে না। ওইটা আমরা মেক শিওর করছি যে অন্য সাইডে ভুলেও যেন না যায়, বাট ঠিকই তারা এক জায়গায় অ্যাক্টিভিটি এনজয় করছে, তারপরে তাদের কথাবার্তা হচ্ছে। তো ওইটা মেনটেন হচ্ছে। তো আমাদের প্ল্যান্টার বক্স, তারপরে আমাদের একটা মেশ ছিল, মেশ ওয়্যার, এসব জিনিসগুলো দিয়ে মেক শিওর করা হয়েছে যেন আমাদের সেপারেশনটা প্রতিটা ইয়াতে মডিউলে কন্টিনিউ হয়। I want to add something to this, whatever she said. Also, it's like মানে আমাদের পার্টিশনের আইডিয়া, ইভেন দ্য মডিউলার আইডিয়া, এটা আসলে এমন ভাবে চিন্তা করা যে লাইক you know how Bangladesh is a country of limited resources, right? And COVID এর জন্য everyone got more limited enough. Like we cannot buy stuff, we cannot get stuff what you want. So যা আছে আমাদের ওইটা দিয়ে, and I think this is something I got a training from my university, যে তোমার যা আছে ওইটা দিয়ে try to do something. সো যে আমি যদি জিমের মডিউলটা একটু বলি, যে ওইখানে বাসাতে যারা যে জিম ইন্টারেস্টেড, সো দে ক্যান build a module there with whatever they have. If they have a dumbbell, so dumbbellটা দিয়ে আসলে একটা স্ট্যান্ড দিয়ে ওইটাকে কিভাবে পার্টিশনে পরিণত করা যায়, that was our idea. We did not design anything, we just pitched in some ideas যে এভাবে করা যেতে পারে বা ওভাবে করা যেতে পারে। এটা কোনো ফিক্সড কিছু না, বিকজ এক একজনের রিসার্চ এক এক রকম। তো যার যেটা ইজি হয়, উই জাস্ট সেট আপ এক্সাম্পলস সো দ্যাট তারা বুঝে মানে এই যে কনসেপ্টটা বুঝতে পারে এন্ড অ্যাপ্লাই করতে পারে বাই देयर ওন রিসোর্সেস। এক্স্যাক্টলি, কারণ যে প্ল্যান্টেশন করছে তার হয়তো প্ল্যান্টেশনের একটা বক্স আছে, সো সে বক্সে যদি ভার্টিক্যালি প্লেস করে তাহলে কিন্তু পার্টিশনটা হয়ে যাচ্ছে। পার্টিশন ইজ নট জাস্ট আ ওয়াল অর এনি ওয়ান সারফেস। সো কিভাবে ওইটা আইডিয়া মানে কিভাবে এটা করা যায়, এটাই ছিল হচ্ছে আমাদের ডিজাইন। উই ডিড নট ডিজাইন এনিথিং এলস আদার দ্যান দ্যাট। জি ধন্যবাদ আপু। এবং মানে এটাতে আসলে আমাদের মেইনলি আমাদের ভিজুয়াল যে কানেকশনটা সেটাও অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা দেয়াল দিয়ে ফেললে কিন্তু সেই জিনিসটা থাকে না এবং খুবই মিসিং থাকে, বাট এভাবে দেখা যায় আমাদের ভিজুয়াল ইন্টারাকশনটাও আসলে হচ্ছে এভাবে। তো ডেফিনেটলি, বিকজ ইট ওয়াজ ইন্টারঅ্যাক্টিভ, আমাদের ইন্টারাকশনটা মাথায় ছিল যে কিভাবে ইন্টারাকশনটা হবে কিন্তু ফিজিক্যাল কানেকশনটা থাকবে না। ওয়াল থাকলে তো এই বাসার মতন এক রুম থেকে আরেক রুম কার কোনো কানেকশন নাই। যখন একটা নর্মাল পারমিয়েবল ওয়াল দিব বাই ইউজিং আদার ম্যাটেরিয়ালস, তাহলে ধরেন দেখতেও পারতেছে যে দূরে একজন আরেক জিনিস করতেছে, কথাও বলতে পারছে, মানে অত দূরে লাগবে না। ওই ওপেন টু এয়ারও থাকছে, সবই থাকতেছে, বাট এনক্লোজ তো বাসায় ফিল করে, তো বাইরেও যদি এনক্লোজ ফিল করে তাহলে তো সেম হবে না। সেটাই। আর আপু এই আপনাদের মানে অ্যাক্টিভিটি গুলো তো মানে কন্টিনিউয়াসলি হচ্ছে, এবং এখানে মানে দেখা যায় বাসার সবাই যে যেটাতে যা ইচ্ছা সেই অ্যাক্টিভিটি গুলো করছে।
তো এখানে তো আমাদের ডিসইনফেক্টিং একটা প্রসেস বা একটা ব্যাপার আছে, তো সেটাকে আপনারা আসলে কিভাবে ইনকর্পোরেট করেছেন আপনাদের ডিজাইন? সো ডিজাইনটা জাস্ট ডিস্টেন্স দিয়ে সেফটি মেজার নেওয়াটা না, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আর কিভাবে আমাদেরকে এফেক্ট করতে পারে। ভাইরাসটা এতভাবে ছড়াইছে পুরা বিশ্বে, ইজ নট অ্যাবাউট একজন থেকে আরেকজনের আসবে, ইটস অলসো অ্যাবাউট আদার থিংস যেটা আমরা দেখতে পারি না। সাপোজ সারফেসে থাকে, আমরা ওটা ধরি, তারপর ওইটা আবার আমাদের নাকের কাছে মুখের কাছে আনি, আর আমরা পরের দিন অসুস্থ হয়ে যাই। তো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট বিয়ন্ড দি সোশ্যাল ইন্টারাকশন। সো আমরা সারফেসটাকে মেনটেন করার জন্য সবার আগে মেটেরিয়াল নিয়ে চিন্তা করেছি, যে মেটেরিয়ালটা কিভাবে আমাদের কোভিড মানে যে সারফেসটাতে কোভিড মলিকিউলস বসে কত তাড়াতাড়ি সে চলে যায় ওটা রিসার্চ করেছি, এন্ড দেন ওভাবেই মেটেরিয়ালস সিলেক্ট করেছি। এন্ড ডিসইনফেক্টেন্টটা আমরা চিন্তা করেছি যে মানে এখন তো কেউ দাঁড়ায় থাকবে না যে কে ইউজ করেছে তারপর স্প্রে করে দিবে, এটা তো কেউ করে না। তো আর্কিটেকচার ইজ অল অ্যাবাউট যে ভিতরে মানে এমন কিছু হতে থাকবে, বাট ইটস নট অ্যাবাউট যে আমাদেরকে কনসার্ন থাকতে হবে যে এখন আমি একজন গেল আমি তো মুছে দিই, এসব তো করতে পারবো না। তো there was this log system যেটা হচ্ছে hypothetical but can be made easily। লক সিস্টেম যে একটা অ্যাক্টিভিটি ঢোকার আগে এক একটার আবার ডিফারেন্ট ডোরস আছে, এন্ট্রি আছে। ধরেন আমি এখন একটা দোলনাতে যাব, ওইটার আলাদা একটা এন্ট্রি আছে, তো ওইটার সামনে একটা লক সিস্টেম, ওই লক সিস্টেম যে খুলবে মানে যে ইচ্ছা আছে ওই অ্যাক্টিভিটিটাতে যাওয়ার, ওটা খোলার সাথে সাথে এই যে লকটা উইল অ্যাক্ট অ্যাজ এন স্টার্ট বাটন, এন্ড এটা ট্রিগার করবে ওই যে আমাদের যে মডিউলটার ভিতরে যে পাইপস এন্ড অল, আমাদের কপার যে ইয়াগুলা স্টিল ফ্রেমস গুলো, ওখান থেকে এটা ট্রিগার হয়ে এক একটা অ্যাক্টিভিটির সামনে আবার ডিসপেন্সার আছে। ওগুলোর সাথে যখন আমরা সেন্সর লাগানো থাকবে, মানে সেন্সরটা হচ্ছে আমার লক সিস্টেমটা, তো ওইটা খুললেই সাথে সাথে ওই অ্যাক্টিভিটিটাতে পুরো জায়গায় স্প্রে হয়ে যাবে। স্প্রে হয়ে গেলে ওইটা মানে ফ্রি অফ দি ভাইরাস অর এনি আদার থিংস। তো তাহলে আমাদের সেফটিটা আরো বেশি বেড়ে গেল। তো ঢোকার আগে ও জাস্ট খুলবে, আর ওটা যখন স্প্রে হয়ে যাবে দেন দে ক্যান এন্টার ইজিলি, এন্ড এটা চিন্তাও থাকবে না, ও বের হয়ে যাবে আবার লক হয়ে যাবে, আবার আরেকজন যাবে, আবার ওটা স্প্রে হয়ে গেল। তো এটা আমাদের জাস্ট নট অ্যাবাউট ডিস্টেন্স মেনটেন করা, অলসো সারফেসটাকেও আমরা এভাবে মেনটেন করার চেষ্টা করেছি। Very well explained. I'm going to add something more. যে এটার রিজনটা কি ছিল যে আমরা যদি ফার্স্ট উই থট অ্যাবাউট যে আসলে এটা কি কোনো ম্যানুয়াল কোনো প্রসিডিউর হবে কিনা, যে না একজন যাওয়ার আগে প্রেস করবে এন্ড দেন স্প্রে হবে, দেন আমাদের মনে হলো যে আসলে আমরা তো এই লাইফস্টাইলটা অভ্যস্ত না। অনেক সময় উই গেট ভেরি কোজি উইথ দ্য এনভায়রনমেন্ট, আমরা ভুলে যাই যে মাস্ক পরতে ভুলে যাই অনেক সময় বাইরে বেরোনোর সময় সাম ডেজ। সো এমন কিছু করার যে ও ঢুকতে গেলেই ওর একটা ওপেনিং থাকছে, সো ওপেনিংটা ও খুলতে হবে। ও কিন্তু কনসিয়াসলি ডিসপেন্সারটা ট্রিগার করছে না, ও আনকনসিয়াসলি কিন্তু খোলার জন্য এটা করছে এবং ওই সময় স্প্রেটা হচ্ছে। সো যেটা হয় যে it was a psychological thing to do, যে মানে ঢোকার আগে জিনিসটা হয়ে মানে ক্লিন হয়ে যাচ্ছে, যাতে ওর আলাদা করে চিন্তা করে সবসময় মানে ওয়ারিড থাকতে হচ্ছে না যে আচ্ছা আমি যাচ্ছি, ইজ দিস ওকে, ইজ দ্য সারফেস রাইট, এইসব চিন্তা করতে হচ্ছে না। whenever he is gonna go in there, ওটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সো that was also something we had to think a lot about it, যে আসলে কিভাবে করা যায়। দেন अगेन আবারও আমাদের যেহেতু অ্যাফোর্ডেবিলিটি বা এটাকে কতটুকু রিয়েলিস্টিক করা যায় এই আইডিয়াটা ছিল, তো আমরা আসলে হাইটেক কিছু চিন্তাও করতে পারিনি যে এটা কোনো স্ক্যানার হবে কিনা, যে স্ক্যান করে এটা রিমুভ করা হবে কিনা, এরকম কিছু করতে পারিনি। সো উই থট অফ আ ভেরি সিম্পল এন্ড ভেরি ডুয়েবল সলিউশন, ইয়া, যে আমাদের ওই স্টিল মেমব্রেনের ভিতরে অন্য কেউ ইউজ করতে পারে। এখন আমি যদি শুধু একটু থিঙ্ক করি যে বাইরের দেশে ইউজ করবে তাহলে তো হবে না, উই হ্যাভ টু মানে আমাদের কনজিউমার তো অনেক, তো ওভাবে চিন্তা করে যে একটা ডেভেলপিং কান্ট্রিতেও যেন এটা ইউজ করতে পারে, নট জাস্ট ডেভেলপড কান্ট্রি। জি জি, থ্যাংক ইউ আপু। আসলে আপনারা মানে দেখা যাচ্ছে যে
আপনারা ম্যাটেরিয়ালে আসলে এসব জিনিস থিঙ্ক করে ম্যাটেরিয়াল চুজ করেছেন। তো আপনারা এমনি মোটামুটি কি কি ম্যাটেরিয়াল ইউজ করেছেন, আমরা যদি সেটা একটু শুনি। আমরা মডিউলার স্ট্রাকচারের জন্য ইউজ করেছি কপার। কপারটা আবার একদম পিওর কপার না, ওটা আবার ল্যামিনেট করা গ্যালভানাইজড কপার ছিল। গ্যালভানাইজড কপার ছিল। তারপরে মেশের জন্য, যেটা পার্টিশনের জন্য উই ইউজ কার্ডবোর্ড, বিকজ অ্যাপারেন্টলি কার্ডবোর্ডে বেশিক্ষণ থাকে না, 24 আওয়ার্স থাকে, এন্ড কপারে থাকে 4 আওয়ার্স। তারপর আবার ইউজ করেছি আমরা প্ল্যান্টার বক্স, যেগুলো মানে যেগুলোতে বেশি থাকবে না, বেশিক্ষণ থাকবে না, প্লাস ইউজ মানুষের তাড়াতাড়ি আশেপাশে সব জায়গায় পাবে। তো কপার ছিল, কার্ডবোর্ড ছিল, আর মনে হয় স্টিল ছিল। Because তাহলে আপু আমাদের মেইন ম্যাটেরিয়ালের জন্য ওয়েদার্ড স্টিল ইউজ করেছি, বিকজ ওয়েদার্ড স্টিল ছাড়া গ্যালভানাইজ কপারিং করা যায় না। So we used a different kind of steel, weathered steel, which is not that expensive, very durable, and এটার উপর galvanizing of copper ছিল আর কি। আর আমরা wood এ আবার it doesn't stay for long, আর wood হচ্ছে easily পাওয়া যায় আমাদের countries এ, so wood and cardboard and copper. ওকে, তাহলে আপু মানে আপনাদের এখানে মানে এই ব্লগ গুলাতে রেইন প্রোটেকশন এন্ড সান প্রোটেকশন এই ব্যাপারটাকে আপনারা মাথায় রেখে ইয়া করেছেন, মানে কিছু মানে ম্যাটেরিয়াল গুলাকে, যেমন এনক্লোজার ম্যাটেরিয়াল যেটা বা রুফ ম্যাটেরিয়াল যেটা, সেটাকে আসলে রেইন প্রোটেকশন আর সান প্রোটেকশন এইগুলোকেও করছে কিনা? No, absolutely not. That wasn't our concern, because ছাদে গেলে বৃষ্টিতে ভিজবো, রোদে পুড়বো, এটাই নিয়ম, so that wasn't our concern. আর কার্ডবোর্ড নষ্ট হলো, it's so cheap, we can use it again, but copper তো এগুলো তো জীবন নষ্ট, ক্ষয় হবে না। Exactly, কারণ আমাদের যেখানে প্ল্যান্টেশন আছে, we need sunlight and also we need rain, so and cardboard it's changeable, it's doable, it's so আমরা ওইটা নিয়ে চিন্তা করিনি। ওকে আপু, আপনাদের অ্যাক্টিভিটি স্পেস গুলাকে এগুলোকে তো আইসোলেটেড করেছেন, যেহেতু আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা ছিল, তো এই ক্ষেত্রে আবার সবগুলো অ্যাক্টিভিটিকে একসাথে কানেক্ট করেছেন কিভাবে, সবগুলো অ্যাক্টিভিটি অ্যাজ আ হোল কিভাবে কানেক্ট করেছেন? অ্যাজ আ হোল, অ্যাজ ইন আমি ফার্স্টে যেহেতু বলেছি যে আমরা দূরে রেখেছি, ডিস্টেন্স মেনটেন করেছি, বাট ইন্টারাকশন যেটা আমাদের মেইন একটা ফোকাস ছিল, যে সোশ্যাল ইন্টারাকশন হবে, ওইটা আমরা আবার কয়েকটা মডিউলস একসাথে জয়েন করেছি পাশাপাশি। নট দ্যাট এটাও একটা হ্যাম্পার করছে না আমার সোশ্যাল ডিস্টেন্সে, বাট অলসো এখানে একজনের ধরেন একজন গাছ পানি দিচ্ছে, আরেকজন জিম করছে, তারা পাশাপাশি যদি থাকে কথা বলতে পারবে। সো কিন্তু ডিস্টেন্স আছে, কিন্তু ব্যারিয়ার আছে কিন্তু। তো আমাদের ওইটা কখনোই এটা মানে এই মডিউলে ইট ওয়ন্ট বি আ ফ্যাক্টর যে আমার দূরে আছি কিন্তু আমাদের কথা হচ্ছে না, বিকজ এটা তো পুরো ওয়াল দিয়ে কভার্ড না, পুরো এনক্লোজ না। সো ওটা আমাদের মাথায় ছিল যে সোশ্যাল ইন্টারাকশনটা এখানে যেন নাইসলি হতে পারে সব জায়গায়। And also there was pathways so that মানুষ যদি সবাই তো আর অ্যাক্টিভিটি করবে না, যারা হাঁটবে তারাও তো মানে আরেকজনের সাথে কথা হচ্ছে, so it's just Exactly, কারণ social interaction is not only physical interaction, so the visual interaction is appreciated in this situation, so আমাদের ওইটাই because আমরা বাসায় থাকি আমাদের মানুষের সাথে, এই যে ফ্যামিলি হয় 3 জন 5 জন এরকম, যখনই বাইরে যাব মানে আগে যেটা যেতাম না, বাইরে যাব ছাদে গেলাম, তখন we see new faces and also old faces, তো আমাদের অন্যরকম একটা ভালো লাগবে, কেন অনেকদিন ধরে এক জায়গায় আছি, and then মানে হঠাৎ করে আবার একটা রিভাইভিং একটা ফিলিং আসবে যে না, everyone's there, we're not alone here suffering. we are here together, এরকম একটা। জি আপু, ধন্যবাদ আপু। আসলে আপনাদের কথা থেকে আমরা আপনাদের প্রজেক্টটা মোটামুটি সবই বুঝে গিয়েছি, এবং আশা করি দর্শকদের প্রশ্নগুলো তারা এতক্ষণে করেছেন কিছু। তবে আমরা হচ্ছে আপনাদের প্রজেক্টটা একটু আপনাদের কাছ থেকে সাম আপ বা আপনাদের প্রেজেন্টেশন বোর্ড যেটা, সেটা আমরা একটু দেখে আসতে চাই, তাহলে অ্যাজ আ হোল আমাদের দর্শকদেরও একটা ভিজুয়াল একটা ইয়া হয়ে যাবে। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার করবো? জি জি আপু। আচ্ছা ঠিক আছে।
Hello? জি জি আপু শুনতে পাচ্ছি। Do I have to describe it or I'll just keep showing it? ডেসক্রাইব করতে পারেন আপু, জাস্ট সাম আপ বা সামারি যেটা আপনার বলছেন সেটুকু বলতে পারেন। So yeah, this is the project name is Breathe because that was like at that time it was all over our head. We need to breathe. So it's basically a social interactive space যেটা রুফটপে generate করা হবে in a COVID situation. So it all started with the distancing, the basic principle of distancing 1.5 meters. So একটা 10 by 10 grid which is a very sustainable grid. এই গ্রিডে যদি আমরা আসলে 1.5 মিটার ডিস্টেন্স মেইনটেইন করি তখন দেখা যায় যে তিনজন মানুষকে এখানে বা তিনটা অ্যাক্টিভিটি from 3 different people we can hold. So ওখান থেকে আমাদের এই যে তিনটা স্পেস আসে, যে কেন তিনটা এইভাবে আসে। তারপর আমরা চিন্তা করি যে না মাঝখানে একটা পার্টিশন লাগবে, বিকজ ওরা কাজ অ্যাক্টিভিটি করতে করতে আনকনসিয়াসলি হয়তো মাঝখানে চলে আসবে এন্ড দে মাইট গেট ইনফেক্টেড। এন্ড পার্টিশনের পরে আসে এনক্লোজার, সে একটা কন্ট্রোল করতে হয়, এনভায়রনমেন্ট একটা স্পেসকে আসলে কন্ট্রোল করতে হয়। সো এটা একটা এনক্লোজার লাগে টু ডিরেক্ট পিপল যে আসলে আমি কোথা থেকে ঢুকবো, আমি এদিক দিয়ে ঢুকবো না অন্য দিক থেকে ঢুকবো। দ্যাট ম্যাটার্ড রিয়েলি স্ট্রংলি। সো এটার জন্য একটা এনক্লোজার যেটা আসলে তাহলে ধরেন আপনি রাইট থেকে একজন ঢুকতে পারে, লেফট থেকে একজন ঢুকতে পারে, তো ভুলে ঢুকে গেলে তো একই হলো যে ডিসটেন্সটা মেইনটেইন হলো না। সো ইফ উই ডিরেক্ট এন্ট্রি তাহলে আমরা বুঝবো যে একজনই যেতে পারবে এন্ড পরে আরেকজনের অন্য জায়গা দিয়ে এন্ট্রি করা লাগছে না। এটা আমরা খুব সেনসিটিভলি করেছি যে তিন জায়গা থেকে এন্ট্রি, এটা পাশাপাশি কেউ নাই ঢুকে পড়ে। এন্ড এরপর আমাদের একটা ইমপ্লিমেন্টেশন ছিল হচ্ছে একটা ল্যাডার। ল্যাডারটা আসলে অনেক কাজে আমাদের লাগে এন্ড বাংলাদেশ ইটস ভেরি উই ইউজ ইট ফর ডিফারেন্ট রিজনস। সো একটা ল্যাডার ছিল, দ্যাট ওয়াজ বেসিক্যালি দিস ইজ আওয়ার ডিজাইন। এরপরে সবগুলো ছিল হচ্ছে ডেমনস্ট্রেশন। সো ডিসইনফেকশন অ্যাজ উই সেড, যে যখন ইউজ হচ্ছে তখন এই বারটা উঠানো থাকবে এবং যখন চলে যাবে কেউ আরেকজন ইউজ করতে আসবে, সে যখন এটা খুলবে সাথে সাথে ডিসইনফেক্টেন্টটা ওই নজল গুলো দিয়ে স্প্রে হচ্ছে এবং পুরো জায়গাটা ডিসইনফেক্টেন্ট হয়ে যাচ্ছে। আমাদের কিছু কিছু প্রোটোটাইপ ছিল, মানে কিছু প্রপোজাল ছিল যে কি কি টাইপের জোন আমরা ক্রিয়েট করতে পারি এই মডিউলটা দিয়ে। তো এর মধ্যে একটা ছিল প্লে জোন, মানে এটা কিন্তু ডেফিনেট না যে এখানেই প্লে জোনটা হতে হবে। প্লে জোন ক্যান বি এট দ্য টপ রাইট কর্নার, বা দুইটা ইউনিট নিয়ে প্লে জোন হতে পারে। ইটস জাস্ট আওয়ার ডেমনস্ট্রেশন যে প্লে জোনের মধ্যে কি আছে যে উই কনসিয়াসলি চোজ সিসঅ বিকজ দুইটা বাচ্চা যদি দুই পাশে থাকে মাঝখানে যে ডিস্টেন্সটা থাকে দ্যাট ইজ ভেরি কোভিড ফ্রেন্ডলি ডিস্টেন্স এন্ড অলসো সুইং ফর ওয়ান পার্সন। সো দেখা যাচ্ছে তিনটা বাচ্চা এই জায়গাটাতে খেলতে পারছে এবং মাঝখানে পার্টিশনটা আমরা প্ল্যান্টার বক্স দিয়ে করেছি এবং গাছের জন্য আসলে ওইভাবে করে ওই ড্রপলেটস গুলো স্প্রেড হবে না। সো দ্যাট ওয়াজ প্লে জোন। ওয়ার্ক জোনে গিয়ে কি হচ্ছে, তিনটা ইউনিট আবারও এখানে পাশাপাশি দুইজন কাজ করতে পারছে, বাট মাঝখানে আমরা আগেন সেই ব্যারিয়ারটা রেখেছি। এন্ড উপরেও জায়গাটা আমরা ইউজ করেছি কি সামওয়ান ক্যান জাস্ট যোগা করতে পারে, একটা ম্যাট আমরা প্রপোজ করেছি, মেডিটেশন করতে পারে। এক্স্যাক্টলি। গ্রিন জোনে কারো যদি দেখা যায় বাসা আমরা প্ল্যান্টেশন করতে অনেক পছন্দ করি, প্লাস গ্রিন ইজ আ রিলিফ ফর আস। সো এখানে আমরা একটা সোলার প্যানেলেরও ইমপ্লিমেন্টেশন ছিল, মাঝখানে হার্বস প্ল্যান্টার বক্স ছিল যেগুলো পার্টিশন হিসেবে ইউজ হচ্ছে, আবার গ্রাউন্ডটা আমরা আলাদাভাবে ইউজ করছি। প্রতিটা এরিয়া যত এফিশিয়েন্টলি ইউজ করতে পারে ওটা আমাদের মেইন টার্গেট ছিল। জিম জোন, ইউ ক্যান এক্সপ্লেইন। জিমে হচ্ছে আমরা উই ডিসাইডেড টু কিপ ইনস্ট্রুমেন্টস যেটা যার যেটা বাসায় আছে, নট নেসেসারি এটাই থাকতে হবে। সো যার যেটা বাসায়, অথবা মেবি তারা চাঁদা তুললে একটা অ্যাপার্টমেন্ট চাইলে একটা বাসাতেই পারে। যারা ধরেন জিম ফ্যানাটিক তাদের তো মানে বাসায় বসে বসে মনে হচ্ছে জান বের হয়ে যাচ্ছে, তো বোর্ড হয়ে যাচ্ছে, আর কত বাসায় করবে। তো ওরা ওটা অনেক সুন্দর মতন এক্সপিরিয়েন্স করতে পারে, এনজয় করতে পারে। একটা ম্যাট বসাবে, ম্যাটে করতে পারে। একদম বেসিক জিনিসগুলো ইউজ করে দেখেন পার্টিশনটা যেটা বাসায় থাকবে না। বাসায় এমন হতে পারে যে একজন ইনফেক্টেড আরেকজন জানে না, পাশাপাশি জিম করলো মানে এক্সারসাইজ করলো হয়ে গেল। উপরে এটা এইসব নিয়ে টেনশন করতে হবে না। সো এগুলো মেনটেন করা আছে অলরেডি। দে উইল জাস্ট ডু देयर অ্যাক্টিভিটি থরলি
আর হচ্ছে গিয়ে এখানে যে যেরকম ল্যাডারটা এখানে ইউজ করা হয়েছে যে হ্যাং করার জন্য, যে ওয়েট লিফটিং এর জন্য, সো ল্যাডারটা আমরা এক এক জায়গায় এক এক ভাবে ইউজ করেছি সো দ্যাট এই অ্যাক্টিভিটিতেই আমাদের হেল্প করুক। সো এভাবে আমাদের অডিয়েন্সটা আমরা চিন্তা করেছি মাথায় সব টাইপের অডিয়েন্স থাকবে, সো ওভাবে অ্যাক্টিভিটি গুলো আলাদা আলাদা করে সেপারেট করেছি। Yes, exactly. So এটা হচ্ছে খুবই একটা hypothetical visual representation যে before আমরা আসলে কিভাবে লকডাউন ছিলাম, like even in our room sometimes we used to crawl up in our bed and we have like anxiety and thoughts and everything. So ওইটার যদি আমি আসলে চিন্তা করি যে ওই সিচুয়েশনটা থেকে আমি এই সিচুয়েশনটা আসি যেখানে people are playing, they're relaxing, they're working even because work was at stake for everyone, jobless হয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না। সো ওয়ার্ক ফ্রম হোম এর একটা কনসেপ্ট আমাদের তখন মানে অনেকগুলো আইডিয়া থেকে আসলে একটা আইডিয়া আমাদের আসে, বিকজ ফ্রম দ্য প্রবলেম কেম দ্য সলিউশন। সো এটাই আমরা বিফোর অ্যান্ড আফটার যদি চিন্তা করি তাহলে ফ্রম হিয়ার টু দেয়ার উই কেম আপ, and it's all about breathing, working, resting, and finally rejoicing. So yeah, this is it. Just thank you. অলসো আমরা একটা স্যানিটাইজার বুথ রেখেছি বিকজ এটা এখন সবাই ফ্যামিলিয়ার, যেখানে যাই সেখানেই হাতে ধরে স্যানিটাইজ করতে হয়। সো উই কেপ্ট ইট দ্যাট অ্যাজ ওয়েল ইন আওয়ার রেন্ডার বিকজ ইটস কোভিড, হাই টাইম টু বি Careful, yes. Thank you. থ্যাংক ইউ নাজিফা আপু এবং সিন্ডিস আপু। পুরোটো প্রজেক্টটা আসলে মানে এখন ভিজুয়ালাইজেশনটা আশা করি দর্শকরা করেছেন এবং পুরো প্রজেক্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্রিফলি আসলে আমরা পুরো ব্যাপারটা বুঝলাম এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পুরো ব্যাপারটা শেয়ার করার জন্য এবং যে প্রতিটা পয়েন্ট কিভাবে ব্রিফলি বলার জন্য, এবং অনেক অনেক অভিনন্দনও জানাচ্ছি আপনাদের। আপনারা আমাদের সাথেই থাকেন এবং আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট রানার আপ যে টিম আমরা তাদের কাছে চলে যাব এবং এটা আমি রওশন আপুর কাছে ছেড়ে দিচ্ছি, বাকি অংশটা রওশন আপু আগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। Thank you so much. ধন্যবাদ Thank you. ইসরা। আপুদের প্রজেক্টটা সত্যি অনেক সুন্দর ছিল, যেহেতু আমাদের এখন যে সিচুয়েশন এই সময়ের মধ্যে বাসায় বসে বা যে কোনো আমাদের ফ্যামিলিয়ার স্পেস গুলোকে আমরা এইভাবে চিন্তা করতে পারি বা এইভাবে ব্যবহার করতে পারি, সত্যি অনেক অনেক ভালো লাগলো। আসলে অনেক কিছু শেখারও আছে, প্লাস অনেক কিছু জানারও ছিল। তবে আমার কাছে এটা ভেবে খুব বেশি ভালো লাগছে যে আপুদের এবং মানে দুইটা প্রজেক্ট আজকে আমরা দেখতে যাচ্ছি, একটা দেখলাম আরেকটা দেখতে যাচ্ছি, খুবই মিল। হ্যাঁ, একটা হচ্ছে দেখো আমরা একদম ক্লোজ এরিয়াটা কত সুন্দরভাবে ইউজ করতে পারতেছি, আর এখন যেটা শুনতে যাবো সেটা আরো লাইভ স্পেস গুলোকে আরো কত সুন্দরভাবে জানতে পারি বা ইউজ করতে পারি। এই কন্ট্রাস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা এখন চলে যাব। এবং আপু সবকিছু হ্যাঁ, কিন্তু আসলে আমরা নিজেদের জীবন থেকে আসলে তারা কনসেপ্টটা নিয়েছেন, এটাই আসলে আমাদের মানে দেখার বিষয়। প্লাস হচ্ছে এটাও আমাদের আসলে আইডিয়ার মধ্যে মানে আসার দরকার ছিল সবারই, যে এত সুন্দরভাবে আমরা রিঅর্গানাইজ করতে পারি সব জিনিসগুলোকে। তো চলে যাচ্ছি প্রমি আপু এবং মাসুম ভাইয়ের কাছে। তো প্রথমেই জানতে চাইবো আপনাদের প্রজেক্টটা যেহেতু হচ্ছে একটা সোশ্যাল স্পেসটাকে আপনারা রিথিঙ্কিং বা রিডিজাইন করেছেন, তো ভোটিং এর মাধ্যমে আসলে আপনাদের ডিজাইনটা পুরোটাই ইন্ট্রোডিউস হয়েছে। তো এই আইডিয়াটা আসলে কোথা থেকে আসলো? আসলে রাজশাহীর মানুষ বলতে তো পদ্মাটাকে খুবই ভালোবাসে বা ওদের রিক্রিয়েশন হাব বলতে পারেন, একটা মেজর হাব। তো এইখানে যে আইডিয়াটা আপনারা আসলে কোভিডটাকে রিলেট করেছেন, সেটা আসলে কিভাবে কনসেপ্টটার যে প্রাইমারি ধাপটা সেটা কিভাবে স্টার্ট হয়েছিল? আচ্ছা, আমি বলি আমাদের ডিজাইনটার যে ফার্স্ট আইডিয়াটা ছিল, আমাদের ইচ্ছাটা ছিল যে একটু লার্জ স্কেলে কাজ করব, যে আমাদের যে জি জি পাবলিক ইন্টারেকশন স্পেসটা এটা লার্জ স্কেলে কোভিড সিচুয়েশনে অ্যাকচুয়ালি সিনারিওটা কিরকম হবে। তো ওখান থেকে একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলেছি, তো আপনারা রাশিয়ার কথা মেনশন করছেন, তো আমরা স্টুডেন্ট ছিলাম ওখানে, তো আমাদের একটা লাইফের ভাইটাল পার্ট ছিল এই পদ্মা গার্ডেনটা, আমরা আড্ডা দিতে যেতাম। তো এই লকডাউন সিচুয়েশনে আমরা খুব বেশি মিস করছিলাম ওই জিনিসটা। তো তখন আমাদের মনে হলো যে এরকম সিচুয়েশনে আসলে দেখা যাচ্ছে যে মানুষ যখন একটা ল্যান্ডের মধ্যে মানে ঘোরাফেরা করে, তাকে আপনারা কোনোভাবেই মানে অনেকভাবেই এটা প্রবলেমটা হয় যে এই ডিস্টেন্সটা মেনটেন করা সম্ভব হয় না।
তো আমাদের মেইন ফোকাসটা ছিল এই ল্যান্ডটাকে যদি আমরা একটা ওয়াটার বডিতে রিপ্লেস করে দিই, তাহলে কিন্তু মানুষের যে চলাচলটা এটাকে আমরা একটা পর্যায়ে লিমিটেড করে দিতে পারবো, বা তাদেরকে গাইড করতে পারবো যে আপনারা শুধুমাত্র এই বাউন্ডারিটার মধ্যে আপনি মানে চলাচল করতে পারছেন। তো এটা একটা কনসার্ন ছিল যে মানে ওয়াটার বডিটাকে ইন্ট্রোডিউস করার। আর একটা পয়েন্ট ছিল যে আমরা যেহেতু নদীমাতৃক দেশের মানুষ, এবং বোট বলেন এবং নদী বলেন আমাদের সোলের সাথে অনেকটা ইন্টিগ্রেটেড। তো এই আমাদের পয়েন্ট সোলের গুলো সাথে থেকে মিশে আছে। আমরা অ্যাকচুয়ালি নদী বা ওয়াটার বডি বোট এই কনসেপ্টটা আনা। হ্যাঁ, এই কনসেপ্টটা থেকে আনা যে এই জিনিসটাকে রিভাইভ করা যায় কিনা। যখন আমরা একটা মানুষকে একটা বোটের মধ্যে কনফাইন করে দিচ্ছি, ও ওই পার্টটার থেকে বাইরে কিন্তু যেতে পারছে না, এবং এখানে এভাবে কিন্তু ডিস্টেন্সটা একটু মেনটেন করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, এটাই ছিল বেসিক্যালি আইডিয়াটা অ্যাকচুয়ালি জেনারেট করার আমি জন্য। একটু অ্যাড করতে চাই প্রমির সাথে। হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি আমরা বলছি যে সোশ্যাল ইন্টারাকশন, প্রথমে বলছিলাম একটা সোশ্যাল স্পেসে সোশ্যাল ইন্টারাকশন করব, আবার আমরা বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিং। অ্যাকচুয়ালি দুটো কিন্তু কন্ট্রাডিক্ট করছে। অ্যাকচুয়ালি টার্মটা হওয়া উচিত ফিজিক্যাল ডিস্টেন্সিং বাট সোশ্যালি ইউনাইট, যে আমরা ফিজিক্যালি আলাদা থাকবো বাট সোশ্যালি আমরা কানেক্টেড থাকবো। অ্যাকচুয়ালি এই চিন্তা থেকে ব্যাপারটাকে হচ্ছে যে চিন্তা করা যে কিভাবে আমরা এক্সিকিউট করতে পারি বাংলাদেশের মতো একটা জায়গায়, যে জায়গায় মানে সবাই মানুষজন পছন্দ করে যে মানে কোলাহলপূর্ণ জায়গায় যেতে, সোশ্যাল ইন্টারাক্ট করতে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা আইডিয়াটা আসে যে বাংলাদেশের মানুষের রুটের সাথে যে ব্যাপারগুলো মিশে আছে, মানুষ কিভাবে হচ্ছে মানে ইন্টারাক্ট করে, সোশ্যালি ইন্টারাক্ট করে। যদি ডেইলি লাইফ শপিং এর কথাই বলি, বা আমি যে হচ্ছে কথা বলি, মানে এসব কিছু থেকে অ্যাকচুয়ালি মানে আইডিয়াটা চুজ করা যে এমন একটা স্পেস তৈরি করা যেখানে মানুষজন ফ্রিলি মুভ করতে পারবে, বাট তাদের সেরকম কোনো রেস্ট্রিকশন থাকবে না, তারা নিজেদের একটা বলয়ের মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে। অ্যাকচুয়ালি এভাবেই অ্যাকচুয়ালি আইডিয়াটা আসে। থ্যাংক ইউ। আসলে আমাদের যেহেতু নদী আর বোট খুব আমাদের সোলের সাথে মিশে আছে, আর এই ব্যাপারটা তো আমাদের দেশে সব জায়গায় ছড়িয়ে আছে। আর আমরা বাঙালি, আজ বাঙালি আমরা খুব গেদার করে গল্প করতে পছন্দ করি, আর এই আইডিয়াটা যদি এক্সিকিউশন হয় দ্যাটস ভেরি গুড। তো আপু এবার জানতে চাইবো আসলে আমাদের যে সোশ্যাল ডিমান্ড গুলা, মানে দেখা গেছে আমরা কোথাও একটু বের হলে একটু খেতে পছন্দ করি, আবার আমরা একটু হালকা কেনাকাটা করতে পছন্দ করি, আবার আমরা একটু রেক্রিয়েশনাল ব্যাপারগুলো চাই, মানে আমাদের সোশ্যাল ডিমান্ড গুলো কিন্তু আলাদা আলাদা। তো আপনারা আপনাদের প্রজেক্টে যেহেতু এটা হচ্ছে রেক্রিয়েশন জোন, তো এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে আপনারা ইন্টারঅ্যাক্ট করেছেন আপনাদের প্রজেক্টে, আমাদের সোশ্যাল ডিমান্ড গুলোকে? আমরা যে এই সোশ্যাল ডিমান্ড গুলো, এই স্পেস গুলো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই স্পেস গুলোকে আমরা কিছু ফ্লোটিং, আমাদের প্রজেক্টের নাম ছিল ফ্লোটিং কার্নিভাল। তো এই সোশ্যাল যে ডিমান্ড গুলো এগুলোকে আমরা কিছু ফ্লোটেড প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, বা কিছু আবার গ্রাউন্ডেড প্ল্যাটফর্মও আছে। মানে জিনিসটা হচ্ছে যে আমরা রিভার ব্যাংকটাকে ইউজ করেছি সেই সার্ভিস গুলো প্রোভাইড করার জন্য। বাট যারা আমরা সার্ভ যে জোনটা, মানে যারা ইউজার, তারা যেটা করছে যে তারা বোর্ডটাকে ইউজ করে সে হচ্ছে সার্ভিস গুলো থেকে এই জিনিসগুলো নিচ্ছে। যেমন এখানে একটি ফুড কোর্ট আছে, ফুড কোর্টটা হয়তো গ্রাউন্ডে আছে, বাট সামনে যে ওয়াটার বডিটা, আমার ইউজার আছে ওয়াটার বডিতে, সে আছে নৌকায়। সে ফুড কোর্টটা থেকে খাবারটা নিয়ে সে নৌকায় বসে খাচ্ছে, এবং নৌকাটা চাইলে একটু দূরে সরে এনে সেখানেও অনেকগুলো নৌকা টিম আপ করে একসাথে বসে গল্প করে খাবারটা নিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে দোকানগুলো, যে শপিং এর যে জিনিসগুলো, ওই দোকানগুলো ব্যাংকেটে আছে, সেখান থেকে নৌকা দিয়ে ঘুরে ফিরে। অনেকটা আমরা যে থাইল্যান্ডে বোট মার্কেট গুলো দেখি না, বা আমাদের এখানে যে বাংলাদেশে বরিশালে পেয়ারা বাগান, এই কনসেপ্ট গুলোই আমরা ইউজ করেছি। হ্যাঁ, এই লোকাল কনসেপ্ট গুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের এই স্পেস অ্যাকচুয়ালি ডিমান্ড আমাদের গুলো ফুলফিল টাইটেলটাও করা। ছিল কিন্তু ফ্লোটিং কার্নিভাল বা মেলা। মেলা ব্যাপারটা কিন্তু আমাদের সাথে অ্যাকচুয়ালি মিশে আছে, গ্রাম্য মেলা বলি কিংবা নর্মাল মেলা বলি, সেখান থেকে এরকম হ্যাঁ ট্রেডিশন। তো এখান থেকে একটা আইডিয়া মানে আমরা চুজ করছিলাম যে, তো দেখা যাচ্ছে এমন একটা সময় মানে ইয়ে হয়ে আছে, তো সেই জায়গায় কিভাবে এরকম একটা স্পেসকে প্রমোট করা যায়, বা এরকম একটা স্পেসের জন্য একটা সলিউশন তৈরি করা যায় যেখানে মানুষজন মানে এমন ভাবে রোম করবে
মানুষজন বুঝতেও পারবে না যে তারা কাইন্ড অফ মানে একটা নিজের বলের মধ্যে সেফ আছে, বাট তারা একই সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। এবং সেই স্পেস গুলোই বা সোশ্যাল ডিমান্ড গুলোকেই কিভাবে মিটিগেট করা যায়, মানে সেম ভাবে যেটা আমরা ল্যান্ডে হয়তো বা ঘুরে করতাম, সেটা হয়তো বা মিডিয়ামটা চেঞ্জ করে দিলেই সেটা সেই ভয়টা থাকে না, মানে করোনার ভয়টা থাকে না, কিংবা থাকলেও খুবই মিনিমাম, যে আমরা একটা নির্দিষ্ট সোশ্যাল ডিস্টেন্সিং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা হচ্ছে যে আমাদের যে ডিমান্ড গুলো সেগুলো ফুলফিল করছি, এবং একই সাথে আমরা এনজয় করছি প্লাস রোম করতেছি একটা স্পেসে এসে। তার মানে আসলে আমাদের সব সোশ্যাল ডিমান্ড গুলো আপনারা আমাদের যে নিজেদের কালচার, নিজেদের ট্র্যাডিশন ওইখান থেকে বেসিক্যালি নেয়া, এবং এটাকে জাস্ট একটু রিঅর্গানাইজ করে ইনপুট করা, যে এটাকে আমরা এভাবে ইউজ করতে পারি অ্যাজ এ সেফটি জোনের মধ্যে থেকে, তাই তো? তারপরে আরেকটা ব্যাপার চলে আসে যে আমরা যখন বাইরে বের হই, কোথাও আড্ডা দিতে যাই, তো এইজের ফ্যাক্টরের কারণে হোক বা আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্সের কারণে হোক, যে আমার মুড একটু স্যাড, আমি একটু লেজার টাইম স্পেন্ড করতে চাচ্ছি, আবার একদল ফ্রেন্ড আসছে, ওরা একটু খুব মানে গল্প করছে, আড্ডা দিচ্ছে, তো ব্যাপারটা হয়ে যাচ্ছে যে কেউ একটু এরকম স্পেস ডিমান্ড করছে, আবার কেউ একটু অন্য টাইপের স্পেস ডিমান্ড করছে। বাট যখন আমরা একসাথে হচ্ছি, স্পেসটা তো একটা স্পেসের মধ্যে আবার ডিভিশন আসছে। তো সেই ক্ষেত্রে আপনারা বোর্ডিং এর মধ্যে কি মানে বিভিন্ন টাইপের বোর্ড রেখেছেন, যে আমরা লেজার টাইমের জন্য এই টাইপের কিছু, বা আমরা এই ধরনের ডিমান্ডের জন্য এরকম কিছু দিয়েছি, বা এই জিনিসটাকে আসলে আপনারা আপনাদের প্রজেক্টের সাথে কিভাবে ইনকর্পোরেট করেছেন? অ্যাকচুয়ালি সেম ব্যাপারটাই বলছিলাম, যে যেহেতু আমাদের হচ্ছে যখন আমরা নর্মাল ল্যান্ডের কথা যদি বলি, যে তখন কিন্তু অনেকগুলো ভেন্ডর থাকে, অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে। যদি আমি বলি যে আমাদের সোশ্যাল যে স্পেস গুলো, পার্ক গুলোর কথা যদি আমরা চিন্তা করি, সেখানে একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে যে মুড়িয়ালা, তারপরে হচ্ছে গিয়ে বাদামালা, ঠিক আছে, এনারা কিন্তু একটা পার্ট, আমাদের সোশ্যাল ইন্টারাকশন বলি কিংবা একটা সোশ্যাল স্পেসের পার্ট। তারপরে যদি আমরা বলি গসিপিং স্পেস কিংবা অ্যাম্ফি থিয়েটার যে স্পেস গুলো, তো আমরা চিন্তা করছিলাম যে এগুলোকে আমরা যদি ফ্লোট বেসে কনভার্ট করি, ঠিক আছে, তখন এই স্পেস গুলোকে আমরা কিভাবে, কিংবা হচ্ছে এই কি বলবো, ফ্লোট মোবাইল ভেন্ডর গুলোকে কিভাবে আমরা প্রমোট করছি। কারণ যদি আমরা দেখা গেল তাদের কথা চিন্তা না করলাম, দেখা যাচ্ছে তারা পুরাই মানে একটা সোসাইটির একটা পার্টকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো সেগুলোকে রিচিং করতে গিয়ে দেখলাম যে আমাদের বিভিন্ন ধরনের বোট মানে ডিজাইনের মধ্যে চলে আসতেছে, যে তাদের জন্য আলাদা করে আমাদেরকে কিছু বোর্ড ভাবতে হচ্ছে। দেখা যাচ্ছে যে সিকিউরিটির জন্য এক টাইপের বোর্ড কালার কোড করা, আবার মোবাইল ভেন্ডর গুলোকে আরেক ধরনের কালার কোড করা, যাতে মানুষজন রোম করার সময় বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কোনটা কোন পারপাসে ইউজ হচ্ছে। আবার লিজারের জন্য এক ধরনের বোর্ড প্রমোট করা। এই হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে ইমাজিন করলে খুবই ভালো লাগছে, যে আমি ভেসে বেড়াচ্ছি, আমি সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করে আমি আমি হচ্ছে এখানে কর্পোরেট করতে পারছি, সবার সাথে কথা বলতে পারছি, আমি আবার এখানে এনজয় করতে পারছি, বাট আমি সেফ আছি। ব্যাপারটা অনেক সুন্দর। তো আপনাদের প্রজেক্টে আরেকটা ব্যাপার ছিল যে বোটের মধ্যে আপনারা সোলার প্যানেল অ্যাড করেছেন। আসলে যে সোলার প্যানেলটাকে অ্যাড করেছেন, যে এনার্জিটা কনভার্ট করছে, এটা আসলে কোন ধরনের যে ফ্যাসিলিটিটাকে সার্ভ করার জন্য, মানে যেহেতু আমরা বাইরে ঘুরতে গিয়েছি, সেখানে আসলে কি ধরনের ফ্যাসিলিটি সার্ভ করছে সেখানে, যে বোটের মধ্যে সোলার প্যানেলের ইন্টারাকশনটা? অ্যাকচুয়ালি বোটের সোলার প্যানেল ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি যদি চিন্তা করি, ট্রেডিশনালি বোট কিন্তু খুবই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ভেহিকেল, ঠিক আছে। মানে এখানে যদি আমরা বলি পালতোলা নৌকাও যদি বলি, সেটা উইন্ড পাওয়ার ইউজ করে হচ্ছে চলে। তো এখন যদি আমি রিসেন্ট কন্ডিশনের দিকে তাকাই, যে এখন সবকিছু টেকনোলজিক্যালি বেসড হচ্ছে, টেকনোলজিক্যালি ইমপ্রুভড হচ্ছে, তো দেখা যাচ্ছে যে বোটে ডিজেল চালিত বোট চলে আসছে, যেগুলো মানে নয়েজ পলিউশন বলি কিংবা ওয়াটার পলিউশন বলি, সবই হচ্ছে গিয়ে আমাদের ক্ষতি করছে। সেদিক থেকে একটা চিন্তা মাথায় ছিল যে আমরা কিভাবে বোটটাকে রিথিঙ্ক করে আবার সেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে ফিরায় নেওয়া যায়। আবার একই সাথে বোটের মানে কি বলবো, যে ফর্মটাকে চেঞ্জ না করে ট্রেডিশনালটাকে একটু কনভার্ট করলে দেখা যাচ্ছে যে আমরা মানে সেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বোট পাচ্ছি। সোলার প্যানেল ইউজ করলে হচ্ছে আমরা হয়তোবা উইন্ড পাওয়ার, যেটা আগে পালে ইউজ করতো, পাল উইন্ড পাওয়ার ইউজ করে হয়তোবা চলতো, এখন সেটা সোলার প্যানেলে কনভার্ট করছি, যেটা সান পাওয়ার ইউজ করে মোটরের সাহায্যে চলছে। মানে সেই আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাপারটা আগের মতোই থেকে গেল, বাট টেকনোলজিক্যালি অ্যাডভান্সড এবং হয়ে গেল। কি বলবো,
আমরা আসলে এনভায়রনমেন্টটাকে হার্ম না করে যতটুকু তার থেকে অ্যাডভান্টেজ নিয়ে আমরা মানে এনভায়রনমেন্টটাকে যতটুকু হেলদি রেখে আমরা আসলে রিক্রিয়েশনটা করতে পারি, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য ছিল এরকম। আপনাদের প্রজেক্টে আসলে বোট গুলোকে খুব সুন্দর করে মডিফিকেশন করা হয়েছে। একটা হচ্ছে সোলার প্যানেল ছিল, আরো হয়তো বা আপনারা আরো মডিফিকেশন করেছেন যেগুলো আসলে সোশ্যাল স্পেসে ইন্টারাকশনের ক্ষেত্রে লাগছে। তো সেই ধরনের আরো মডিফিকেশন যদি আপনারা আমাদের সাথে ইলাস্ট্রেশন গুলো শেয়ার করেন। অ্যাকচুয়ালি বোট নিয়ে আমরা হচ্ছে কিছু রিসার্চ করেছিলাম। বাংলাদেশের বিভিন্ন মানে নদীমাতৃক দেশ, তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বোট অ্যাকচুয়ালি প্রচলিত। তো অ্যাকচুয়ালি আমরা মেইনলি চেয়েছিলাম যে রাজশাহী যেহেতু পদা নিয়ে কাজ করতেছি কনটেক্সট, সো ওইখানকার যে বোট গুলো চলে যেরকম ডিঙি, সাম্পান, এই টাইপের বোট গুলো হচ্ছে আমরা চুজ করেছিলাম যে ওই স্পেসের জন্য। এটা যদি আমরা অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে যাই, কিংবা যদি বাংলাদেশের অন্য কোনো রিভার বেসড কিংবা অন্য কোনো জায়গায়, তারা সেখানকার বোটগুলো ইউজ করতে পারে। আর আরেকটা ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে বোট কালচার একেবারেই মানে ডিমিনিশড হয়ে যাচ্ছে। যদি আমি গোটা বাংলাদেশের কথা চিন্তা করি, নদীগুলো তো একই সাথে হারাচ্ছে, সেই সাথে বোটগুলো হারাচ্ছে। তো মানে এইটা একটা মানে মানে বোটগুলোকে আলাদা করার একটাই রিজন যে যদি এটা অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই হয়, সেই জায়গার মানুষগুলো যেন সেই জায়গার বোটগুলোকে নিয়ে সেই ডিজাইনটা করে, কিংবা মানে সেই চিন্তা ভাবনাগুলো করে, যাতে সেখানকার বোটগুলো হারায় না যায়। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি মেইন ব্যাপারটা ছিল, যে আমাদের বোটগুলোকে আলাদা করে নামকরণ করার, যে কোন বোট, ডিঙি, সাম্পান কিংবা যে পার্সোনাল স্পেস বোট, এগুলো আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের আসলে নদী, নৌকা, তারপরে রিক্রিয়েশন, এগুলো খুব খুব মানে কালচারাল ব্যাপার, যেটা আসলে আমাদের অনেক আদি থেকে আমাদের সাথে জড়িত। আসলে এই যান্ত্রিকতা বা আরবানাইজেশনের কারণে আস্তে আস্তে আমরা সবই হারাই, মানে নিজেদের রুট থেকে আসলে সরে যাচ্ছি, দূরে, খুবই দূরে সরে যাচ্ছি। তো আপনাদের প্রজেক্টের এই যে এই আসলে আমরা আবার রুটে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে খুবই অ্যামেজিং ছিল। এবং আপনারা যেভাবে চিন্তা করেছেন যে আমি ফ্লোটিং আছি, আমি খুব একটা হেলদি এনভায়রনমেন্টে আছি, প্লাস আমি সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করতেছি আমরা এই কোভিড এর মতো একটা সিচুয়েশনে, এই ব্যাপারটা আসলে খুবই এর মধ্যে আমরা আসলে অনেক কিছুই জানতে পেরেছি। বাট এজ এ সামারি যদি আমরা সেটাকে দেখি, তাহলে হয়তো বা আমাদের দর্শক বা আমাদের সবার কাছে আরেকটু বেশি ইজি হবে। আপু কিছু অ্যাড করতে চান? যে আমাদের এটাই ছিল যে অনেক সময় দেখা যায় যে সাবকনসিয়াসলি আমরা অনেক এই যে সোশ্যাল মানে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে পারি না, কিন্তু যখন মানে আমাদের যে প্রপোজালটা ছিল সেখানে হচ্ছে যে মানে আমরা এখানে মানে অনেকটা আনকনস মানে সাবকনসিয়াসলি দূরে থাকছি সবার সাথে। প্রেজেন্টেশনটা দেখাবো? জি আপু, আপনারা একটু সামারাইজ করলে আমাদের সবার জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা ছিল আমাদের মানে মেইন থিমটা, যে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম, রিথিঙ্কিং সোশ্যাল স্পেস অ্যাজ ফ্লোটিং কার্নিভাল। তো যে পয়েন্টগুলো আমি আগেই বলেছিলাম, যে সোশ্যাল ডিস্টেন্সিং এ যে আমাদের যে ব্যাপারটা, যে আমরা যখন শপিং করতে যাই বা রিসেন্টলি ঈদ শপিং এর সময় আমরা দেখেছি বাংলাদেশে কি অবস্থা, মানুষজন একজন আরেকজনের সাথে ঘেঁষাঘেঁষি করে শপিং করছে। এই পয়েন্টগুলোকে মাথায় রেখে আমরা যে কাজটা করেছি, এবং পাশাপাশি যে রুয়ের যে গাইডলাইন গুলো ছিল, এটা আমাদের আগের গ্রুপ মেনশন করেছে। সেখান থেকে আমরা কনসেপ্টটা এভাবে জেনারেট করেছি যে এই সোশ্যাল ডিস্টেন্সিংটাকে আমরা মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং হিসেবে চিন্তা করছি, যাতে হচ্ছে যে মানুষজন ভিজুয়ালি কানেক্টেড থাকে কিন্তু তারা ফিজিক্যালি ডিস্টেন্স থাকে। সেখান থেকে আমরা হচ্ছে কিছু ইন্সপিরেশন নিয়েছি। ইন্সপিরেশনটা যেটা আগেও মেনশন করা হয়েছে, বাংলাদেশের পেয়ারা বাগান এবং রাজশাহী পদ্মা এবং বাংলাদেশের যে বোট কালচার, সেই বোট কালচার থেকে আমরা দেখেছি যে যখন একটা মানুষকে একটা বোটের মধ্যে কনফাইন করা হচ্ছে বা দুটা বোট পাশাপাশি রাখা হচ্ছে, তখন ন্যাচারালি একটা মিনিমাম ডিস্টেন্স চলে আসছে। তো এখান থেকে আমাদের ইন্সপিরেশনটা ছিল যে বোটের মধ্যে দিয়ে একটা ফিজিক্যাল ডিস্টেন্সিং ক্রিয়েট করা।
এবং সেখান থেকে আমাদের যে মানে সাইটটা চুজ করা ছিল পদ্মা গার্ডেন, যে পদ্মা গার্ডেনের পেছনে আমাদের কিছু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল, এবং পাশাপাশি হচ্ছে বাংলাদেশের যে কালচার, পদ্মা এবং বোট কালচার, সেখান থেকে হচ্ছে আমাদের সাইট অ্যান্ড কনটেক্সটটা চুজ করা। এরপর আমাদের ডিজাইনটা জেনারেট করা হচ্ছে, যে যেটা আমাদেরকে ফার্স্টে কোশ্চেন করা হয়েছে, যে সোশ্যাল স্পেসে যে ডিমান্ড গুলো, সেই ডিমান্ড গুলো আমরা ভাগ করেছি। যেমন এক্সিস্টিং সিচুয়েশনে দেখা যাচ্ছে যে সিটিং জোন, পেডিস্ট্রিয়ান, তারপর ফুড, যে ব্যাপারটা ফুড কোর্টের যে ব্যাপারটা, সেই সেম ফাংশন গুলো আমরা হচ্ছে ফ্লোটিং একটা কার্নিভালের মাধ্যমে চিন্তা করছি, যে আমরা সেম ফাংশন এবং সেম ডিমান্ড কিন্তু ফুলফিল করছি, কিন্তু এই জিনিসগুলো আমরা চিন্তা করছি যে ল্যান্ডের জায়গায় এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ওয়াটারে, ওয়াটার বেস। ওয়াটার বেসড। এটা ছিল আমাদের ওভারঅল ডায়াগ্রামটা। আমরা এখানে হচ্ছে যে সেলফ সার্ভিস মানে ফাংশন গুলো, যে নৌকায় ঘুরে ঘুরে মানুষ নিজে অ্যাক্টিভিটি গুলো করছে, সে ফুড কোর্ট থেকে খাবার নিচ্ছে, আবার পারফরমেন্স অ্যাকচুয়ালি স্টেজটা এইখানে মানে দেখছে। হ্যাঁ জেমস, কন্টিনিউ। হ্যাঁ মানে জি ভাই, আপনি ডিজাইনের বলেন। ক্ষেত্রে যেটা মাথায় রেখেছিলাম আমরা, যে অ্যাকচুয়ালি এখানে একটু নেটের প্রবলেম করছে তো যে ডিজাইনের ক্ষেত্রে যেটা মাথায় ছিল, যে প্রথমে যে পদ্মা নদীর পাশে আমরা যখন ডিজাইন করছি, পদ্মায় তো সব সময় পানি থাকে না। তো পদ্মায় পানি থাকে না জন্য হচ্ছে যে আমরা যেটা চিন্তা করলাম, যে আমরা যদি এখানে এই ফ্যাসিলিটিটা দিও, সেটা কিন্তু সব সময় ওয়ার্ক করবে না। একটা বছরের একটা নির্দিষ্ট সময় ওয়ার্ক করবে, একটা নির্দিষ্ট সময় ওয়ার্ক করবে না। কারণ আমরা তো জানি যে ফারাক্কা বাঁধের কারণে পদ্মা প্রায় শুকিয়ে যাচ্ছে, শুধু বর্ষার মৌসুম ছাড়া বাকি সব মৌসুমে দেখা যাচ্ছে যে পানি থাকে না। তো এখানে পদ্মার পাশে যে শহররক্ষা বাঁধটা ছিল, আমরা সেটাকে এক্সটেন্ড করে একটা মানে ওয়াটার রিজার্ভিং একটা ক্যানাল টাইপ একটা স্পেস তৈরি করি, যেখানে হচ্ছে বর্ষার সময় যে পানিটা আসবে, সেইটা দেখা যাচ্ছে নদীতে যদি পানি নেমেও যায়, সেই জায়গাটা সে পানিটা রিটেনশন করে ধরে রাখবে, যাতে থ্রু আউট দ্য ইয়ার ওই জায়গায় সে ওয়াটার বেসড মানে ক্যানালটা ওয়ার্ক করে। তারপরে সেখানে হচ্ছে যে বিভিন্ন রকম ফ্যাসিলিটিস, সেলফ সার্ভিস ফ্যাসিলিটি বলি বা পারফরমেন্স স্টেজ বলি, এই মানে ফ্যাসিলিটি গুলো অ্যাকোমোডেট করা। তারপর নর্মাল লোকাল স্পেস যেগুলো আছে, কিংবা যদি মানুষ যেভাবে রোম করে রাজশাহীর মানুষজন, সেগুলোকে মাথায় রেখে অ্যাকচুয়ালি বিভিন্ন স্পেস প্রপোজ করা। তারপরে রিথিঙ্কিং অ্যাক্টিভিটি যেগুলো বলছিলাম, সেটা আগেও একবার কোশ্চেন অ্যান্সার দিতে গিয়ে বলে ফেলেছি। সেটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধরনের ভেন্ডরের জন্য, বিভিন্ন ধরনের সেলারের জন্য বিভিন্ন ধরনের বোর্ড প্রপোজ করা। তারপরে বিভিন্ন ধরনের ল্যান্ড অ্যাক্টিভিটি, যেরকম আমি যদি বলি সাইক্লিং এর কথা বলি, সেগুলোকে দেখা যাচ্ছে প্যাডেল বোর্ড দিয়ে রিপ্লেস করা, যে সেগুলো হয়তো বা মানে কিভাবে ওয়াটারে যখন যাচ্ছি, কিংবা যখন ওয়াটার বেস যখন কোনো সিস্টেমে যাচ্ছে, তখন কিভাবে সেটা ওয়ার্ক করতেছে। আর সেই সাথে তো বোর্ডটাকেও রিথিঙ্ক করা, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বোর্ড কিভাবে করা যায় সোলার প্যানেল এবং অন্যান্য কিছু মোটর ইউজ করে। এই ছিল আর কি। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাদের পুরো আইডিয়াটা যখন সামারাইজ ভাবে আমরা দেখলাম, তখন ব্যাপারটা আরো বেশি ইন্টারেস্টিং লাগলো, যে আমরা কতটা আলাদাভাবে চিন্তা করতে পারি, সেম জিনিসটাকে একটু আলাদাভাবে চিন্তা করলে আমরা কতটুকু সেফ থেকে জিনিসটাকে এনজয় করতে পারছি। তো দুইটা টিমের আইডিয়াই খুব অনেক অনেক চমৎকার। আসলে আমরা আমাদের ক্লোজ এরিয়া গুলো এবং আমাদের রেক্রিয়েশনাল স্পেস গুলোকে এইভাবে যখন চিন্তা করব, এবং এইভাবে আসলে এখনো যেহেতু আমরা কোভিড সিচুয়েশনেই আছি, এখন আমরা সেটা থেকে বের হতে পারিনি, এবং কবে বের হতে পারবো সেটাও আমরা জানি না। তো আমাদের ব্যাপারগুলো মাথায় রাখা উচিত, এবং আমাদের ছোট ছোট স্পেস গুলোকে এভাবে রিঅর্গানাইজ করে আসলে ইউজ করা উচিত। কারণ আমাদেরকে সেফ থাকতে হবে, ফ্যামিলিকে সেফ রাখতে হবে, ওয়ার্ল্ডকে সেফ রাখতে হবে। তো এই পর্যায়ে আমরা ফেসবুক থেকে কিছু আপনাদের বেস্ট ইউজার আসছে, অনেক অনেক বেস্ট ইউজার আসছে, সবার দিয়ে অনেক অনেক কংগ্রেচুলেশন আসছে। সেখানে কিছু হ্যাঁ, আমাদের দর্শক বোথ টিমকে কংগ্রাচুলেশন করেছে। আমরা আসলে দেখে আসি আপু, চলেন আমরা কিছু কমেন্ট নিয়ে নেই। আমি কিছু শুরু করি, এরপর আপু কন্টিনিউ করেন। সেখানে হচ্ছে সুদীপ্ত নন্দী হচ্ছে অভিনন্দন জানিয়েছে উইনার এবং রানার্স আপ টিম দুইজনকেই, এবং রাফিউল খানও কংগ্রাচুলেশন জানিয়েছেন বোথ টিম। রয় অতসী কংগ্রাচুলেশন জানিয়েছেন। সাজিদা রহমান কংগ্রাচুলেশন জানিয়েছে। আলামিন রিফাত কংগ্রাচুলেশন জানিয়েছে। আপু কন্টিনিউ করেন বাকিটুকু।
কিশোর রয় বলেছে প্রমি আপুকে হাই দিয়েছে। তফায়েল হোসেন কংগ্রাচুলেশন জানিয়েছে। ফারিহা পিউ প্রমি আপু এবং ভাইয়াকে কংগ্রাচুলেশন জানিয়েছে। সৈয়দ আলামিন কংগ্রাচুলেশন জানিয়েছে বোথ টিম, এবং তিনি নাইস প্রজেক্ট বলেছেন। আলামিন রিফাত আমাদের স্থাপত্য কথন পরিবার থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছে। এবং সাথী হচ্ছে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। ভাইয়া আপু আপনাদের সবার প্রজেক্ট কাজ করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে সে ব্যাপারে জানতে চাচ্ছেন। উনি আপনাদের একটা প্রশ্ন দিয়েছেন। আমরা আপু ভাইয়া যে কোনো টিম বলতে পারেন, আসলে আপনাদের ইন্ডিভিজুয়ালি দেখা যায় আমরা প্রজেক্ট করতে প্রথমত আপনারা যেহেতু টিম কাজ করেছেন, দেখা যায় যে আমরা কোভিড এর আগে কি হতো যে আমরা একসাথে বসে কাজ করছি এবং দেখা যাচ্ছে ইন্টারাকশন বা আমরা ডিসকাশন ব্যাপারটা বসে করছি, কিন্তু এখন তো সেটা আসলে সম্ভব না। একজন এক প্রান্তে একজন আরেক প্রান্তে, ইভেন নাজিফা আপু তো দেশেও ছিলেন না, তো ব্যাপারটা আসলে মানে আমাদের পুরোপুরি অনলাইনে ব্যাপারটা করতে হচ্ছে। তো সেই ব্যাপার বা প্রজেক্ট রিলেটেড কি আপনারা দুই টিম আপু ভাইয়ার আপনারা কি কোনো সমস্যা ফেস করেছেন কিনা এই এই সিচুয়েশনে আসলে? আমারটা মেইনলি ছিল টাইম জোন। আমাদের 5 আওয়ার্স ডিফারেন্স। আমি ঘুমাতে গেলে সে উঠে যায়, সে উঠতে গেলে আমি ঘুমাই যাই। তো এই টাইম জোনটা মেনটেন করাটা একটা চ্যালেঞ্জ ছিল। প্লাস প্রজেক্ট নিয়ে তেমন কিছু না, বিকজ আমাদের আইডিয়াস ওয়ার লাইক মানে এগ্রি করতাম, সবাই সবারটা রেসপেক্ট করে এগ্রি করতাম। উই ডিডন্ট ডিসএগ্রি এনিথিং। আমরা প্রায়োরিটিস দিয়েছি এক একজনের চয়েসকে, এন্ড দেন গুছিয়ে তারপরে উই কেম আপ টুগেদার ওরকম। হ্যাঁ, because time zone was a huge factor here. আমি ওর টাইমে ঘুমাতে যেতাম, and when she used to wake up, I used to wake up as well. And also, আমার বারবার কল দিয়ে তাকে উঠাতে হতো, কই প্রজেক্টের টাইম চলে যাচ্ছে, তুমি এত ঘুমাও কেন, উঠো। also আর ও হচ্ছে perfectionist, so আর আমি হচ্ছে অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি, but I'm not much of a perfectionist. So দেখা যেত আমি একটা কাজ করে অনেক ক্লামজি কাজ করে ওকে দিয়ে দিতাম, ও খুব সুন্দর করে ওটাকে আবার পারফেক্ট করতো, মানে you have no idea কোন লেভেলে পারফেকশনে নিয়ে যেত। So I think it was a good coordination, it was a good understanding for team. So distance didn't matter, the time zone didn't matter. At the end of the day, it all matters like the understanding we have for each other. So yeah, it was fantastic. Like a very good experience, I would say. প্রমি আপু ভাইয়ার কাছ থেকেও শুনি আপনাদের ব্যাপারটা কিরকম হয়েছে। কিরকম ছিল? অ্যাকচুয়ালি আমরাও অনেক লং ডিস্টেন্সে কাজ করেছি, মানে দুই মাথায় ফোনে সবসময়। আমাদের অতটা সমস্যা হয়নি যেহেতু দুজনে বাংলাদেশে ছিলাম। একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা আগে অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করেছি মানে টিম হিসেবে, তো ওগুলো থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আমি যেটাই করি, তো ও হয়তো অন্য একটা সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এটাই হবে, কিংবা এটা করতেছি, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেলে হয় না যে ঠিক আছে যেটা হচ্ছে সেটা মনে হয় ভালোর জন্যই হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে কখনো ডিসএগ্রিও হয়েছে মাঝে মধ্যে, কিন্তু ওইটা যে নিজেদের মধ্যে যেটা হয় যে না এটাই হবে কিংবা এটা হবে না, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম আমরা প্রথম থেকেই মানে যতগুলো করেছি কিংবা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলোতেই মোটামুটি এক ধরনের সাকসেস আছে। তো সেই জন্যই মানে একটা কি বলবো যে যত বেশি আরো ডিজাইন গুলো ডিফার করে, মাঝে মাঝে যে আইডিয়া গুলো ডিফার করছে, ঝগড়াও লাগছে। আমার জানতে প্রচুর ঝগড়া হয় আইডিয়া নিয়ে বা ডিসিশনে আসছে। তো দেখা যায় যে দিন শেষে এই ডিবেট গুলো অনেক কাজে দেয়, যে তুই এটা কেন করলি, তুই জিনিসটা কেন ডিসিশন নিলি, মানে এই ডিবেট গুলো আমাদেরকে অনেক হেল্প করে। আবার কাজে চাইলে দুজনের ডিফারেন্ট হচ্ছে যে মানে মাসুম অনেক বুঝে শুনে ধীরে সুস্থে কাজ করে, ওকে অনেক সলিড গ্রাউন্ড দিতে হয়, যে সলিড আইডিয়া দিতে হয় যে এটা করতে হয়। আর আমি খুবই তাড়াহুড়ো করে কাজ করি, মানে কাজটা টাইম লাইনের মধ্যে শেষ করতে হবে, এই একটা মাথায় জিনিস থাকে। তো দেখা যায় দুজন দুই ক্যাটাগরির হওয়ার কারণে জিনিসটা ওভারঅল শেষ পর্যন্ত আমার গুছানো হয়। তো আর এই কম্পিটিশনটা এই কম্পিটিশন নিয়েও যদি বলি যে আমরা একেবারে লাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে যে 12টা বেজে আর মাত্র 5 মিনিট আছে জমা দেওয়ার,
তো দেখা যাচ্ছে যে এক পাশ আমি তো এই পাশ থেকে জমা দিচ্ছি, যেহেতু সবকিছু বোঝাচ্ছি, তো আমি লাস্ট মিনিটে লিটারেলি কাউন্ট ডাউন শুরু করছে যে আর 10 মিনিট, 10 সেকেন্ড আছে, আর 5 সেকেন্ড আছে, এরকম মোটামুটি 2 সেকেন্ড আগে আমি হচ্ছে ড্রপ করছি। ড্রপ ড্রপ করার পরে মনে হচ্ছে আর কি টাইম আছে, হচ্ছে না টাইম নাই, ওটা ঠিক আছে সমস্যা নেই, আমরা জমা দিয়ে দিয়েছি। যেমন এই কম্পিটিশনের ক্ষেত্রে একটা মজার পয়েন্ট ছিল, যেহেতু আমরা পানি নিয়ে কাজ করছি, মানে গ্রাউন্ডটাকে পানি দিয়ে রিপ্লেস করছি, তো আইডিয়া জেনারেশনের সময় যে বলছে যে আচ্ছা মানুষজন কি একসেপ্ট করবে পানির ব্যাপারটা। তো আমরা এটা নিয়ে খুব কনসার্ন ছিলাম যে যেটা একটা মানে অনেক ভাস্ট আইডিয়া যে আমরা গ্রাউন্ডটাকে পানিতে রিপ্লেস করছি, তো এইটা জিনিস নিয়ে আমাদের মাঝে প্রচুর ডিবেট হয়েছে যে মানুষজন এটা অ্যাকচুয়ালি একসেপ্ট করবে কিনা। তো পরে আমি ওকে সান্ত্বনা দিতাম যে চিন্তা করিস না, এটা মানুষজন অ্যাটলিস্ট একসেপ্ট করবে। তো এটা আমাদের জন্য খুব একটা মানে খুব একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল যে এটা এতটা একসেপ্টেবল হয়েছে সবার কাছে। এটাই। আসলে টিম আপ করে কাজ করলে এটাই হয়, অনেক সময় অনেক কন্ট্রাডিকশন চলে আসে, বাট ওই কথাগুলো থেকেই অনেক পয়েন্ট চলে আসে যেগুলো আসলে পরবর্তীতে আমরা কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্লাস হচ্ছে একজন আরেকজনকে রেসপেক্ট করার একটা ব্যাপার চলে আসে, আরেকজনের মতামতটাকে অ্যাকসেপ্ট করার ব্যাপার চলে আসে। তো আরো অনেকে কমেন্ট করেছে, ফয়সাল কমেন্ট করেছে খুব ভালো ইনফরমেটিভ কিছু দেখতে পাচ্ছে এই সময়ের সাথে রিলেটেড। সবাই কমেন্ট করেছে আসলে যে আমরা খুব ভালো একটা ইনফরমেশন বেস একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা আসলে আমাদের এই সিচুয়েশনের মধ্যে হেল্প করছে। তো আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আপু ভাইয়াদের উদ্দেশ্যে যদি আমাদের জুনিয়র যারা মানে স্থাপত্যের জুনিয়র যারা, তাদের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলতে চান তাহলে আপনারা বলতে পারেন। অ্যাকচুয়ালি এই সময় একটা জিনিসই বলার যে হতাশ না হইতে, কারণ সবাই অ্যাকচুয়ালি এখন মেন্টালি মানে কি বলবো যে মানে যতই আমি রিল্যাক্সে থাকি কেন, খুব বেশি রিল্যাক্সও কিন্তু অ্যাকচুয়ালি ভালো না মেন্টালি যদি বলি। এখন এটাই অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি বলার যে হতাশ না হইতে এবং চালিয়ে যাইতে। আমরা যেভাবে হচ্ছে যে উম, করে এসেছি আর কি, সবাই যেন সেই মনোবলটা ধরে রাখে আর কি এই সময়। আর স্থাপত্য গঠন পরিবারকেও অ্যাকচুয়ালি ধন্যবাদ জানানো উচিত আমাদের পক্ষ থেকে, যেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার, যে পেছনের গল্পগুলোকে সামনে তুলে নিয়ে আসার, যে কিভাবে হচ্ছে আমরা এই জার্নিটা পার করে আসছি। ধন্যবাদ জানা ভাইয়া। আপনাকে। I want to say something that it's architecture is about having fun. So I would say my experience was all about enjoying this project and also convince yourself whatever you're doing today, convince yourself like are you happy with it? And outcomeটার পরে আসবে, it's always the intention and motivation that you have for yourself. So that would be my suggestion because I'm a graduate. I have seen all the 5 years in architecture. So I would say have fun and convince yourself, and also respect. আরেকটা হচ্ছে খুব সিম্পল চিন্তা করাটা দরকার। এখন সবাই আসলে অনেক সুপারফিশিয়াল করতে করতে we lost ourselves in the process. So think simple. It's just right in front of your eyes. That's all I guess for me. থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ নাজিফা আপু ভাইয়া। কিছু বলবেন? আমি আর্কিটেকচার আসছি, it was a coincidence. আমার যাওয়ার কথা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং এ, and আমার এখানে আসাটা হয়েছে আউট অফ নোওয়্যার। বাট আমি অলওয়েজ অনেক ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড থেকে, সো আমার অলওয়েজ লাগতো ফ্যান্সি জিনিসটাকে। জানতাম না কি এত কঠিন, এত পেশেন্স লাগে, ঢোকার পর বুঝলাম। But I really enjoy because I have the interest. So I would say to the youngsters, যাদের interest আছে যে কোনো field, not just architecture, যাদের interest আছে, they can fight through all the hardships. So যতই যেরকমই assignment থাকুক বা যেরকমই pressure থাকুক, if you have the interest, then তুমি you can do at a certain level. So ওখান থেকে I'm like really lucky যে আমি এখানে আসছি, and I'm like very forward to see my future in this. That's it. Thank you. থ্যাংক ইউ আপু। প্রমি আপু আপনার কাছ থেকে শুনে নেই। আচ্ছা, ব্যাপারটা হলো যে আমিও মানে কদিন আগে ওই পারে ছিলাম স্টুডেন্টদের মাঝে, তো খুব বেশি জ্ঞান দেওয়ার যোগ্যতা এখনো হয়নি। তাও যেটা সবাই বলেছে যে আর্কিটেকচার ব্যাপারটা বা ওভারঅল যে স্টাডি বা আমাদের প্যাশন যে সাবজেক্টে থাকে, সেই জিনিসটার প্রতি আসলে যদি আমরা ডেডিকেটেড থাকি, দেখা যায় যে এটাকে এনজয় করা বা মানে এই যে প্যারাটা আসলে প্যারা লাগে না। তো
আমার কাছে মনে হয় যে আর্কিটেকচার ব্যাপারটা বাংলাদেশে বা যেখানেই প্র্যাকটিস করা হোক না কেন, খুব বেশি কন্টেক্সচুয়াল কাজ যদি করা যায় বা নিজের হিস্ট্রি বা হেরিটেজকে জানা যদি যায়, এই জিনিসটা মাথায় রেখে যদি সবাই কাজগুলো করে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে যে সক্রিয়তাটা একটু বজায় থাকবে। এটাই ছিল। ধন্যবাদ আপু ভাইয়ারা, আমাদের সাথে মানে আমাদের দর্শকরা আরো কমেন্ট করেছে, আমরা সবারটাই মোটামুটি পড়তে চাচ্ছি। NH ফয়সাল বলেছেন, আমি স্থাপত্যের পাঠশালা গ্রুপের অ্যাডমিন, কমেন্ট করছি ভালো একটি লাইভ দেখছি। ধন্যবাদ ভাইয়া। শেখ রাহাত বলেছে, থ্যাঙ্কস টু স্থাপত্য কথন এন্ড কংগ্রাচুলেশন টু বোথ টিম। আপনাদের কংগ্রাচুলেশন জানিয়েছে। মাসুদ রানা ভাইয়া বলেছে, কংগ্রাচুলেশন বোথ টিম, ইনোভেটিভ আইডিয়া, থ্যাঙ্কস। এবং ফয়সাল ভাই আবার বলেছেন, অনেক এগিয়ে যান আপনারা, আপনাদের ইন্সপিরেশন দিয়েছেন। এবং আসলে আমরা পুরোটা অনুষ্ঠান জুড়েই দর্শকরা আমাদের সাথে ছিলেন, এবং তাদের কথাগুলো আমরা এবং আমাদের যে টিম ছিলেন তাদের কথাগুলো শুনলাম। এবং আপনাদেরকে অনেক, আমাদের স্থাপত্য কথন থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে পর্দার পিছনে স্থাপত্য কথনে যারা এই প্রোগ্রামটা করার জন্য এতদিন আসলে লেগেছিল, আমি তাদেরকেও, আমার টিম মেম্বারকে অনেক অনেক অভিনন্দন জানাবো যে আমাদের একটা ভালোভাবে প্রোগ্রাম হচ্ছে। এবং রওশন আপু, বাকিটা আপনি শেষ করুন আমাদের অনুষ্ঠানটা। আসলে আম, বলতে গেলে ভাই আপুদেরকে প্রথমে তো অনেক বেশি ধন্যবাদ, যেহেতু এখন ওনারা একটা বিজি লাইফ স্কেডিউলের মধ্যে থেকে আমাদেরকে টাইম অবশ্যই। দিয়েছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের স্থাপত্য কথানের পরিবার থেকে। আর সবচেয়ে বড় কথা যেটা ভুলে গেলে আমাদের চলবে না, এখনো আমরা কোভিড-19 সিচুয়েশনের ভিতরে আছি, এবং আজকে টপিকটা খুবই রিলেটেড ছিল আমাদের এখনকার সময়ের সাপেক্ষে। এখন আমরা নিউজ পোর্টাল গুলোতে দেখতে পাচ্ছি যে সেকেন্ড ওয়েভ আসছে করোনার, এখন কিন্তু করোনার আবার ইফেক্টটা বেড়ে গেছে। তো আমরা অবশ্যই আমাদের যে সোশ্যাল ডিস্টেন্স সেটা মেনটেন করব, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো, সবাই খুব খুব সতর্ক থাকবো যেন আমরা একটু ভালোভাবে আমাদের গ্লোবটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো ভাইয়া এবং আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় থাকার জন্য, এবং দর্শকরা যারা এত লম্বা টাইম ধরে আমাদের সাথে সব সময় থেকেছেন, আশা করি আপনারা খুবই ভালো কিছু ইনফরমেটিভ কিছু জিনিস পেয়েছেন এবং শুনতে পেরেছেন। আপনাদের সময়টাও খুব ভালো কেটেছে। আবার আমাদের দেখা হবে নেক্সট কোনো আলাপে, যেখানে আমরা আরো অনেক বেশি ইনফরমেটিভ, আরো অনেক সুন্দর কোনো কিছু আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সব দর্শককে এবং ভাই এবং আপুদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। পুরো অনুষ্ঠানের সাথে আমি ছিলাম রওশনারা বিল্লাহ, এবং আমার সাথে ছিল ইসরাত জাহান অনন্যা, MIST। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, থ্যাংক ইউ ভালো সো থাকবেন মাচ। সবাই, আবার দেখা হবে নেক্সট আলাপে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ।